স্কুলের বই স্কুলের বই মোল্লা ভার্সেস এন্টি মোল্লা, এটা নিয়ে যে আমি যে ভিডিওটা করছিলাম সেটারই বর্ধিত অংশ। এটা বর্ধিত অংশ এই জন্য যে আমি ওই ভিডিওতে বলছিলাম যে বিবর্তনবাদ কোরআনেরই থিওরি। এটা আমি পরে আলোচনা করব, কিন্তু ওই ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে আমি ওই বিষয়টা আলোচনা করি নাই। বিবর্তনবাদ কোরআনের থিওরি বলা যায়, তবে ডারউইনিজম বা ন্যাচারাল সিলেকশন, বিবর্তন থ্রো ন্যাচারাল সিলেকশন, এভলিউশন থ্রো ন্যাচারাল সিলেকশন, প্রাকৃতিক কারণে বিবর্তন, এটা কিন্তু কোরআনের থিওরি না। কোরআনের থিওরি বলতে বোঝায় যে আল্লাহ যেভাবে তৈরি করছে, যে সব স্টেপে স্টেপে তৈরি করছে, সেই স্টেপগুলোকে আমরা যদি সাজাই, ফসিল রেকর্ড যা আছে সেই ফসিলগুলোকে যদি সাজাই, তাইলে একটা বিবর্তনের মতন দেখা যায়। তাতে বোঝা যায় যে আল্লাহ স্টেপ বাই স্টেপ প্রাণীদেরকে সৃষ্টি করছেন। এই স্টেপ বাই স্টেপ সৃষ্টি করার বিভিন্ন কারণ থাকতে পারে, কারণ পৃথিবী সবসময় সব প্রাণীর জন্য উপযুক্ত ছিল না, সেটা আমি পরে আলোচনা করব। তো রিলেটেড দু একটা বিষয় আলোচনা করি। এই যে শিক্ষামন্ত্রী প্ল্যাগরিজম সম্বন্ধে বলছে, ভিডিওটা একটু দেখাই। এই যে এই ভিডিওটা শোনেন। বইগুলো এবার পরীক্ষামূলক, সবচেয়ে বড় যেটি আমাদের বইগুলো এবার পরীক্ষামূলক সংস্করণ, এবং সেই পরীক্ষামূলক সংস্করণে আমরা সারা বছর শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সমাজের সকলের আমরা ফিডব্যাক নেব এবং সেগুলোকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে যা যা পরিবর্তন, পরিমার্জন, পরিসীমা দরকার সেগুলো করব। ইতিমধ্যে কিছু প্রশ্ন উঠেছে বইগুলো নিয়ে। তার মধ্যে বিজ্ঞানের বই নিয়ে একটি প্রশ্ন উঠেছে যে সেখানে কয়েকটি প্যারাগ্রাফ, একজন লেখক, অনেক লেখক মিলে একটি বই হয়, ঠিক বইগুলো তো আসলে সংকলন, এবং একজন লেখক তিনি ন্যাশনাল জিওগ্রাফিকের যে এডুকেশন লাইব্রেরি সেখান থেকে দুটো প্যারাগ্রাফ এবং আরেকটি প্যারাগ্রাফের খানিকটা, সেটা যেভাবে বাংলায় লিখেছেন সেটা দেখে মনে হয় যে সরাসরি ট্রান্সলেশন। এটি যদি সূত্র উল্লেখ করতেন তাহলে এটি শুদ্ধ হতো, কিন্তু সেই সূত্র যে উল্লেখ করা হয়নি এটি ভুল, এবং এটি অবশ্যই এটি ঠিক করতে হবে। এখানে ওনার কথা শুনে মনে হচ্ছে যে বিভিন্ন পরীক্ষামূলকভাবে বইগুলা লেখা হয়েছে, বিভিন্ন ফিডব্যাক নিয়ে এই বইগুলাকে আরও উন্নত করা হবে, ফিডব্যাক নিয়ে উন্নত করা হবে। আর লেখছে হলো বিভিন্ন গ্রুপ, এবং দু একটা যা শুনলাম ইউনিভার্সিটির প্রফেসর। এখন এভরিবডিজ বেবি ইজ অ্যাকচুয়ালি নোবডিজ বেবি মনে হচ্ছে। এক ধরনের উনি গবেষণা করে বইগুলাকে উন্নত করতে চাচ্ছেন, ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে গবেষণা করে করে ধীরে ধীরে বইটা উন্নত করতে যাচ্ছেন। আসলে বাচ্চারা কি পড়বে, কোন ক্লাসের বাচ্চারা কতটুকু নিতে পারে, এবং বাচ্চাদের পড়ার ধারা এবং ইন্টারেস্ট গড়ে তোলার ধারা, এটা একটা বিরাট গবেষণার ব্যাপার, এবং এ ব্যাপারে অনেক গবেষণা পৃথিবীতে হয়েছে। আর তাছাড়া যে ইউনিভার্সিটির বিভিন্ন লোকজন দেখতেছি যারা প্রফেসররা এই বইগুলো বানাচ্ছে, তারা কি বিএড এমএড করা নাকি? স্কুলের মাস্টার দিয়ে লেখাইলে ভালো হইতো, ডেডিকেটেড, যাই হোক, যারা বিএড এমএড করছে, যাই হোক, ওগুলা আসল কথা না। আসল কথা আমি এখানে বলতে চাচ্ছি, এ ব্যাপারে অনেক গবেষণা হয়েছে। আমাদের নতুন করে গবেষণা করার কি দরকার আছে? আর গবেষণা করলে আমাদের দেশের লোক তেমন একটা গবেষণা করে না, তেমন একটা কিছুই করবে না, দায় সারা গোছের কাজ হয়ে যাবে। এ ব্যাপারে অনেক গবেষণা হয়েছে, ইংল্যান্ড, আমেরিকায় গবেষণা হয়ে গেছে। তাদের যে বইগুলো আছে, ইংল্যান্ড আমেরিকার বই, উন্নত দেশের বই, বিশেষ করে সায়েন্স, ম্যাথামেটিক্স, জিওগ্রাফি, এই ধরনের টেকনিক্যাল বইগুলা, ওদের একদম ক্লাস 1 থেকে 12 পর্যন্ত ওদের বইগুলো আইনা বাংলায় অনুবাদ কইরা চালু করে দিলেই ভালো হয়। কোনো গবেষণার দরকার নাই, গবেষণা করে আউটপুট ভালো হবে না আমাদের দেশে।
শুধু আমাদের নিজেদের লিখতে হবে ইতিহাস এবং সমাজ পাঠ, এছাড়া ওই যে বাংলা বই যেটা, এইগুলা লিখলেই হয়। বাকিগুলার মধ্যে গবেষণা করে কী যে আউটপুট হবে আল্লাহ জানে। আবার বিভিন্ন লোকের কাছ থেকে ফিডব্যাক নিবে, স্কুলের মাস্টার, তারপরে অভিভাবক। এই ফিডব্যাক হবে, ট্রাকে ট্রাকে ফিডব্যাক হইতেও পারে, নাও হইতে পারে। ফিডব্যাক পড়তে যায় কাম সারা, এইগুলা কোনো আমার মনে হয় না ভালো হচ্ছে। তা যাই হোক, হইতেও পারে ভালো, হয়তো যদি বেশি খাটাখাটি করলে ভালো হয়ে যেতে পারে। তবে সবচেয়ে ভালো হইতো জাস্ট সরাসরি সে নিজে ডাক্তার, সে কি ডাক্তারই পড়ছে, এই বাংলাদেশের গবেষণা করা বই, অ্যানাটমি, ফিজিওলজি, তারপরে এমোটোলজি, কার্ডিওলজি, আরও কত লজি, এগুলো যে পড়ছে, এগুলো কি বাংলাদেশের বই? সব বিদেশি ইংরেজি বই পড়ে ডাক্তার হইছে। ওগুলোর বইগুলা কি সে অরিজিনাল কোম্পানির বই কিনে কিনে পড়ছে? না, ওই কাটাবন পদ্ধতির মনে হয় বই, ফটোকপি টাইপের বইটই, এইগুলা 2 নম্বরই বই তো পড়ছে। তো ওখানে প্ল্যাগিয়ারিজম হয় নাই, ওখানে হয় নাই। আর আসলে আমি যদি একটা বই লিখি, বইয়ের নাম মনে করেন একটা বই, এবং বইয়ের নাম আমার নামে বই, আমি যদি কোনো জায়গার থেকে অন্য লোকের লেখা নেই, তাহলে ওইখানে লেখা উচিত যে কার লেখা নিলাম, কোটেশনের নিচে লিখে দেওয়া উচিত যে অমুক এনসাইক্লোপিডিয়ার থেকে উদ্ধৃত। এটা আমার বইতে হইলে অবশ্যই লেখা উচিত। কিন্তু বইটা যদি সরকারি হয়, মানে সরকারি বই মানে কি, টেক্সট বুক, বোর্ডের টেক্সট বুক, সরকারি বই, আবার কি উল্লেখ করবে? যার ইচ্ছা লেখা ভালো হয়েছে সেখান থেকে নিয়ে লিখে দিলেই হয়। আবার টেক্সট বুকে উল্লেখ করার কি আছে? টেক্সট বুকে যে তার লেখা স্থান পাইছে, এটাই তো তার কপাল, বিরাট কপাল। আবার নামও উল্লেখ করতে হবে। আচ্ছা, নাম যদি উল্লেখ করতেই হয়, একদম বইয়ের শেষ পাতায় বিভিন্ন যত লোকের নাম আছে সব অ্যাকনোলেজমেন্টে এক জায়গায় নাম দিয়ে দিল, কারোর চোখে টোকে পড়লো না, বাচ্চারা পড়লে পড়লো, না পড়লে নাই। কিন্তু তাই বলে ওই যে বাচ্চাদের বইতে এত রেফারেন্স, অমুক কোটেশন, অমুক কোটেশন, অমুক কোটেশন, এগুলা থাকা ঠিক না। আর ওই টেক্সট বুকের লেখকের নাম, সম্পাদকের নাম, লেখক মণ্ডলীর নাম, এগুলো কারোর নাম থাকা উচিত না। লেখা থাকবে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই, বাংলাদেশ টেক্সট বুক বোর্ড, বাংলাদেশ বা ঢাকা, শেষ। কিসের আর কারণ রাইটার ম্যাটারের লেখার নাম দরকার আছে নাকি? তাহলে তো প্রত্যেকটা থিওরি পড়ার আগে এই নিউটনের নাম লিখতে হবে, নিউটন বলে আছেন, ওগুলা লেখার মধ্যে চলে আসবে আর কি, কোটেশন হিসাবে উল্লেখ করার বিষয় না। তো এই প্ল্যাগিয়ারিজম, ব্যক্তিগত বই লেখার ক্ষেত্রে অন্যের লেখা চুরি করা ঠিক না, কিন্তু টেক্সট বুকে স্থান পাওয়াটাই একটা বিরাট ব্যাপার। তার নাম থাকুক আর না থাকুক, তার লেখা যে স্থান পাইছে টেক্সট বইতে, এটি তার জন্য সৌভাগ্য। তার নামের উল্লেখ হয় না, আর লিখতে হইলেও পরে লিখতে হয়। এটা কোনো অপরাধ আমার কাছে মনে হয় না। এটা এই জাফর ইকবাল সাহেব এইটাই বলছেন। দেখাচ্ছি ভিডিওটা। প্লেজারিজম করাটা একদম অ্যাবসলিউটলি নো। ঠিক আছে, আমরা প্লেজারিজম করতে পারবো না, করা যাবে না। যে জিনিসটা আমাকে লিখতে হবে সেটা আমার নিজেকে লিখতে হবে। আমি অন্য একজনের লেখা পড়ে সেখান থেকে আমি তথ্যটা আমি নিতে পারি, কিন্তু লেখার সময় আমার নিজে লিখতে হবে। যে না করা হয় সেটাকে প্লেজারিজম বলা হয়, এবং সেটা মানে একাডেমিক মহলে মানে অত্যন্ত শুধু নিন্দনীয় না, এটা অনেক বড় অপরাধ বটে। এই যে উনি একই কথা বললেন, প্লেজারিজম এগুলো হইতেছে কি, তার কাছে যখন কেউ ডক্টরেটের থিসিস জমা দিল, সেই লোকটা যদি অন্যের লেখা নিজের বলে চালায় দেয়, তাইলে তার একটা অপরাধ হইল। কিংবা একটা লোক বই লিখতেছে, ব্যক্তিগত বই লিখতেছে, সে তার মধ্যে যদি কোটেশন থাকে, সেখানে যদি সে কোটেশনের উল্লেখ না করে, তাহলে দোষ হইল। সরকারি বই, টেক্সট বইয়ের মধ্যে এইসব কোটেশন মোটেশনের কোনো দরকার হয় না। এখানে কোনো প্লেগারিজমের চিন্তা ভাবনা করার দরকার নেই। সরকার ইচ্ছা করলে যেমন যে কোনো জমি দখল করে নিতে পারে। শেখ হাসিনা এখন ডবল 3 পয়সা দিয়ে ক্ষতিপূরণ দিয়ে দেয়, কিন্তু ক্ষতিপূরণ না দেওয়ারও আইন আছে। সরকার ইচ্ছা করলে ক্ষতিপূরণ ছাড়াই যে কোনো লোকের জমি দখল করে নিতে পারে। তো সেই রকম যে কোনো লোকের লেখা জাতীয় স্বার্থে বাচ্চারা পড়বে, ওই উঠাই দিতে পারে, উঠাই দিলে কোনো অসুবিধা নাই। আর যদি নিতান্ত মনে হয় যে না, বেচারা লেখছে, তার নামটা উল্লেখ দরকার, তাহলে বইয়ের লাস্টে একটা অ্যাকনোলেজমেন্টের পৃষ্ঠায়
ওই সমস্ত বৈজ্ঞানিক, যেমন নিউটনের থিওরি, তাহলে নিউটনের নাম লিখতে হবে, আইনস্টাইনের নাম লিখতে হবে, তারপরে অন্য অন্য বৈজ্ঞানিকদের নামও লিখতে হবে যাদের থিওরি ব্যবহার করা হয়েছে, এবং ওই থিওরিগুলোকে যারা লেখছে, বিজ্ঞান লেখক বা অন্য যে কোনো প্রকার লেখক, তাদের নামও উল্লেখ করতে হবে। ওটা অ্যাকনোলেজমেন্টের একটা পৃষ্ঠা লাস্টে থাকলেও হয়, না থাকলেও হয়। আমার কাছে এগুলো মনে হয় না টেক্সট বোর্ডের মধ্যে এইসব, ওটা কোনো অপরাধ না। বরং কিছু কিছু জিনিস আছে যেগুলো চেঞ্জ করা ঠিক না, যেমন ডেফিনেশন তো চেঞ্জ করার কিছু না। আবার বিজ্ঞানের কোনো কোনো বিষয় আছে গবেষণা করে করে এক্সপ্লেনেশন দিতে দিতে ওটা এমন এক পর্যায়ে চলে গেছে যে ওর মধ্যে একটা ওয়ার্ড বাড়ানোও যায় না, কমানোও যায় না, কমাইলে ভুল হয়ে যায়, বাড়াইলেও ভুল হয়ে যায়। এক্সপ্লেনেশনটাই এমন এক পর্যায়ে চলে গেছে যেটা চেঞ্জ করা সম্ভব না। ওটার মধ্যে ওটাকে নিজের ভাষায় লিখলে খারাপ হয়ে যাবে, ওটাকে ওইভাবেই ইংলিশটাকেই বাংলা করে দিতে হবে। যে ওই কাজটা করছে সে নিশ্চয়ই ওই লাইনে চিন্তা করেই করছে, সে বাচ্চার স্বার্থ চিন্তা করছে যে বাচ্চাটা সঠিক তথ্য কীভাবে পাবে। সে ওইখানে এই জন্য নিজের বিদ্যা ফলায় নেই। বাংলাদেশের মানুষ বিদ্যা ফলায় যে আউটপুট কী হয় সেটা আমরা জানি। নিজের বিদ্যা না ফলায় সরাসরি লিখে দিতে হবে ওইখানে যেটা আছে। কারণ কিছু কিছু জিনিস আছে, অনেক বই আছে যেগুলোর মধ্যে হাত দেওয়া যাবে না। ইংরেজদের লেখা অনেক বই আছে, একটা ওয়ার্ড উঠাই নিলে মুশকিল, আবার একটা লোক অ্যাডও করা যায় না, কারণ সে ওইটার উপরে গবেষণা করে তো লিখতে 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 এমন রিফাইন্ড কন্ডিশনে নিয়ে গেছে। আর্মিতে এরকম একটা বই আছে, ইয়েলো বুক, ওর একটা ওয়ার্ডও আপনি উঠাইতে পারবেন না, একটা ওয়ার্ড অ্যাডও করতে পারবেন না, এমন বই। ওটারে বাংলা করতে গেলে কি হুবহু ওইভাবে বাংলা করতে হবে, ওটা নিজের ভাষায় লেখার জিনিস না। সেরকম সায়েন্সের মধ্যেও অনেক আছে যে নিজের ভাষায় লেখা জিনিস না। আবার বারবার কোটেশন লেখারও জিনিস না। আসল তো অরিজিনাল ওই জ্ঞানগুলার মালিক তো অন্য লোক, এই নিউটন, আইনস্টাইন, এইসব বড় বড় বৈজ্ঞানিক, ওদের কি লেখকের লেখছে আর কি। তাদের লেখা বাংলাদেশের স্কুল টেক্সট বইতে চান্স পেতেছে, এইটাই তো তারা খুশি হয়ে যাবে, ওর নাম থাকার কোনো প্রয়োজন নেই। এগুলো কোনো অপরাধ না, অপরাধ অন্য জায়গায়, যেগুলো উল্লেখ করছি অপরাধ অন্য জায়গায় হয়েছে। কে কপি করছে? বরং আমার মত হইতেছে ইংল্যান্ড আমেরিকার সায়েন্সের বই, তারপরে ফিজিক্সের বই, কেমিস্ট্রির বই, বায়োলজির বই, এগুলা ক্লাস 1 to 12 সরাসরি বাংলা অনুবাদ করে বাংলাদেশে চালু করে দিলে ভালো হয়। খালি ইতিহাস ও সমাজ বিজ্ঞান আলাদা হবে, আর বাংলা বইগুলো আলাদা হবে। বাকি সব বই ইংল্যান্ড আমেরিকানটা চালাই দিলে তো ভালো হয়, হুবহু ট্রান্সলেশন করে। ওকে পারমিশনও দরকার নাই, ট্রান্সলেশন করে ওরা যদি অবজারভেশন দেয় বলতে হবে সরি, বা আর কিছু করার নাই। মামলা করবে, কার বিরুদ্ধে করবে? সরকারের বিরুদ্ধে। সরকার মামলা নিলে না, জাতীয় স্বার্থে সবই করা যায়, সব বৈধ। আচ্ছা, বিষয় ওইটা না, ওইটা এক একজনের এক এক মত আমি বললাম, এইগুলো হলো বকবকি। আচ্ছা, এই যে জাফর ইকবাল স্যার দোষটা কোথায় করছে? ওই দোষ ওই জায়গায় না, প্লেগারিজমের দোষ না। যে লেখছে, লেখা হুবহু লেখা জমা দিছে, সে নিশ্চয়ই বাচ্চার স্বার্থটা চিন্তা করছে, নিজের স্বার্থ চিন্তা করে নেই যে এইখানে ওয়ার্ড চেঞ্জ করা যাবে না। ঠিক যেটা ওইখানে লেখা আছে এটাকে অনুবাদ করে দিয়েছে, কারণ ওইটার স্ট্যান্ডার্ড খুব হাই। অতএব এখানে সে ওই হাই স্ট্যান্ডার্ড রাখার জন্য সেম টু সেম রাখছে। ওই কোটেশন উল্লেখ করে নেই, কোটেশন দেয় নেই যে কার লেখা, এটা উল্লেখ করে নেই। ন্যাশনাল জিওগ্রাফি এই কথাটা উল্লেখ করে নেই, কারণ এটা স্কুল টেক্সট বুক বোর্ড, এখানে ওই সব ধরনের কোটেশন থাকে না, কোটেশন উল্লেখ করার দরকার নেই এখানে। আর যদি বোর্ড মনে করে যে না আমার একটু অ্যাকনোলেজমেন্ট করা দরকার, তাহলে বোর্ড লাস্টের পৃষ্ঠায় রেলে হেদিকা। আচ্ছা, দোষটা কোথায় এটা আলোচনা করতেছি, দোষ অন্য জায়গায়। কুশিক্ষা দেওয়ার তালে আছে, এই কুশিক্ষা আলোচনা করবো এখন। এই দেখেন বলে কি, বিবর্তনবাদের তত্ত্ব অনুযায়ী মানুষ বানর থেকে এসেছিল, সে সম্পর্কে আপনি কি বলতে চান? হচ্ছে গিয়ে যখন থেকে আমি ছোট ছেলে মেয়েদেরকে দেখি পাচ্ছি, তখন বলে ঠিকই বলেছে ডারউইন। চিন্তা করে বলি ডারউইন কিন্তু মোটে বলে নাই যে মানুষ বানর থেকে আসছিল, বুঝেছ? এটা ভেরি ভেরি রং থিং যে ডারউইন বলেছে মানুষ বানর থেকে আসছে। ডারউইন যেটা বলেছে সেটা হচ্ছে গিয়ে বিবর্তনের থ্রু একটা প্রাণী জন্ম নিয়েছে, সেই প্রাণীর একটা ব্রাঞ্চ হয়েছে মানুষ, একটা ব্রাঞ্চ হয়েছে শিম্পাঞ্জি, একটা ব্রাঞ্চ হয়েছে
ওরাংউটাং, আর একটা ব্রাঞ্চ হয়েছে গরিলা, বুঝেছো? অলরাইট, এবং তাদের একটা ব্রাঞ্চ হয়েছে বানর। কাজে এই যে এই কথাটা উনি বললেন ভুল, বানোয়াট কথা বললেন। ডারউইন এই কথা বলে নাই, ডারউইন এই কথা বলে নাই। ডারউইনের কথা হইলো ওই বান্দর মানুষ হয়ে গেছে। আচ্ছা, শিম্পাঞ্জি, গেরিলা, ওরাংওটাং, এরা এদের মধ্যে থেকে কোনো একজন প্রাণী, কোনো একটা প্রাণী মানুষ হয়ে গেছে, এটা হলো ডারউইনের কথা। উনি যেটা বললেন যে একটা ব্রাঞ্চ, ওইটা ব্রাঞ্চ, এইটা ব্রাঞ্চ, এটা ঠিক না, এটা ডারউইন বলে নাই। ডারউইনের ন্যাচারাল সিলেকশন অনুযায়ী শিম্পাঞ্জি বা গরিলা বা ওরাংওটাং এদের মানুষ হয়ে যাওয়ার কথা, ওইটাই ডারউইন বলছে। আচ্ছা, ডারউইন কবে বলছে? সেই 1857 সালে বলছে। 1857 সালে একটা বই লিখছে সে, অরিজিন অফ স্পেসিস, আর একটা বই লিখছে 1871 সালে, কি যেন আর একটা বইয়ের নাম, ওই ওই বিবর্তনবাদের উপরে। এই যে 10-12 বছরের মধ্যে উনি যে দুইটা বই লিখলো, এই বই অনুযায়ী, ন্যাচারাল সিলেকশন অনুযায়ী ওই সময়কার লোকেরা ধরে নিল যে গরিলা, শিম্পাঞ্জি, ওরাংওটাং এরা মানুষ হয়ে গেছে বান্দর থেকে। মানে গরিলা, শিম্পাঞ্জি, ওরাংওটাং এরা তো বান্দর না, এরা হলো এপ, লেজ ছাড়া বান্দর। এপের বাংলা অনেকে বলে বন মানুষ, মানুষ টানুষ না, বন মানুষ না, এরা এক ধরনের বান্দর, তো এটার লেজ নাই, লেজ ছাড়া বান্দর, বান্দর জাতীয় প্রাণী, প্রাইমেট। এপ, গরিলা, শিম্পাঞ্জি, ওরাংওটাং এদের লেজ নেই, আর বাকি সবই বান্দর। তো একে আমরা বান্দরই বলি, আপনি প্রাইমেটও বলতে পারেন। আচ্ছা, তো এই বান্দর, গরিলা, শিম্পাঞ্জি, ওরাংওটাংকে ধরে নিলাম আমরা বলবো বান্দর, এক ধরনের বান্দর বা বান্দর। তো এখান থেকে মানুষ হয়ে গেছে বলে ওই ডারউইনের থিওরি অনুযায়ী মানুষ ধারণা করে নিল ওই সময়, ওই 1860-এর দশকে বা 70-এর দশকে ধারণা করে নিল যে হয়ে গেছে গরিলা, শিম্পাঞ্জি, ওরাংওটাং একদম দেখতে একরকম। এটা ডারউইনের মতবাদ থেকেই আসছিল। এবং ওই সময় কার্ল মার্ক্সের ওই যে সামাজিক বিবর্তন, যে আদিম সাম্যবাদী সমাজ, তারপরে বুর্জোয়া সমাজ, তারপরে রাজতন্ত্র, গণতন্ত্র, এটার মধ্যে তারা আবার সাপোর্ট পেয়ে গেল যে আরে বাপ রে বাপ, আমরা সবাই বান্দর ছিলাম, তারপরে যখন মানুষ হইলাম, আদিম সাম্যবাদী সমাজ ছিল, সেটা ভালো ছিল, বুর্জোয়া তৈরি আসলো, হায় হায় রে বুর্জোয়া, তারপরে কি এলো রাজতন্ত্র, সমস্ত লোকজন টাকা পয়সা সব আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে গেল, অতএব এই টাকা পয়সা সব ফেরত আনতে হবে, তারপরে সোশ্যালিজম করতে হবে, কমিউনিজম করতে হবে। মানে তাদের ফিলোসফিক্যাল বেসিস চলে আসলো, ধর্মটা তখন বাতিল করে দেওয়ার ভালো একটা বেসিস পাইল। তার মানে কি, ডারউইনিজম মার্ক্সিজমের সাথে ম্যাচিং করে গেল, তখন এটা কি পলিটিক্যাল সাপোর্ট পেয়ে গেল। ডারউইন মার্ক্স পলিটিক্যাল সাপোর্ট পায়, ওটা ওই ডারউইন বেটা আরও উন্নত হয়ে গেল, কারণ পলিটিক্যাল, রাশিয়া, চায়না সব বলতেছে ডারউইন জিন্দাবাদ, কার্ল মার্ক্স জিন্দাবাদ। এর সাথে আবার ফ্রয়েড এসে গেল, সে আবার নানান রকমের ব্যাখ্যা ট্যাখ্যা দিল, আত্মামাত্মার নানান রকমের স্বপ্ন টপ্নের নানান রকমের ব্যাখ্যা ট্যাখ্যা দিয়ে এই তিন ঘেরু, ডারউইন, কার্ল মার্ক্স আর ওই ফ্রয়েড, এই তিন ঘেরুর থিওরি দুনিয়া জয় জয়াকার হইয়া, কিছু কিছু দেশ সমাজতন্ত্র হইয়া 100 বছরের ঘোরের মধ্যে পইরা শিক্ষা হইয়া বেরিয়েছি। তা যাই হোক, তা এখন ডারউইনের ওই 1860-এর দশক, 1870 দশক মানুষে ধরে নিল বান্দর মানুষ হয়ে গেছে, মানে গরিলা, শিম্পাঞ্জি, ওরাংওটাংয়ের মতন লেসারা বান্দর, যেটাকে ইংরেজিতে এপ বলা হয়, মাংকি বলা হয় না, কিন্তু আমাদের দেশে সবই বান্দর। আচ্ছা, এই বান্দর মানুষ হয়ে গেছে ধরে নিল, তারপরে তারা খুঁজতে লাগলো, তো এর মধ্যে দেখা গেল যে হ্যাঁ মিসিং লিঙ্ক হয়তো মানুষের সাথে মিলে না। এই মিসিং লিঙ্কটাই কাভার আপ করছে পরে এই উনি যেটা বললো ওইটা দিয়ে। আমি জিনিসটা ভালো করে দেখাই।
বিষয়টা কি, এই যে উনি বলতেছে যে এই যে এইটার কথা, এটা কিন্তু ডারউইনিজম না, এটা পরবর্তীতে বাইট করছে যখন দেখা গেল যে মিসিং লিঙ্ক কাভার আপ করার জন্য, তখন এটা এই থিওরিগুলো আসছে। এটা পরবর্তীকালের থিওরি, এটা ডারউইনিজম না, ডারউইন থেকে আসেনি। ডারউইন বলছিল যে ওই শিম্পাঞ্জি গোরেলা ওরাংওটাং তার থিওরি অফ ন্যাচারাল সিলেকশন অনুযায়ী মানুষ হয়ে যাওয়ার কথা, কিন্তু দেখা গেল যে এদের মধ্যে বিরাট পার্থক্য আছে। এই পার্থক্যের মধ্যে এই এমনি বুকের মধ্যে কোনো পার্থক্য নাই, বুকে এবং হাতে তেমন একটা পার্থক্য নাই, কিন্তু মাথার খুলিতে অনেক পার্থক্য, এটা আমি আলোচনা করছি। মানুষের মাথার খুলিতে 1400 সিসি ব্রেন আটে, কিন্তু এই বান্দর এই শিম্পাঞ্জির এটা আটে হলো 300-350 সিসি। মাথার খুলি ভিতরে অনেক ছোট, মানুষের মাথার খুলি অনেক পাতলা, কিন্তু এটা অনেক হেভি। মারামারি করার সময় যদি একটা শিম্পাঞ্জি আর এক শিম্পাঞ্জিরে ভীষণ জোরে থাপ্পড় দেয়, কিন্তু মাথার খুলি ফাটে না। এর মাথার খুলির পিছনে অকিউপেটাল টোরাস আছে, এইখানে মাসেল সেট হয়। এই মাসেল সেটিংটা এই মারিকে শক্তভাবে ধারণ করে, যার ফলে এই মাসেলের সাথে এই মারির লিঙ্ক থাকার কারণে এই মারি খুব শক্তিশালী, কামড় দিয়ে সে গাছের ডাল ভেঙে আনতে পারে। শক্তিশালী মারির তৈরি করার, মারিও শক্তিশালী এবং সেই সাথে মারির সাথে মাসেলটা একদম পিছনের ব্রেনের মাথার পিছনের অকিউপেটালের টোরাসের সাথে যুক্ত। কিন্তু মানুষের অকিউপেটাল টোরাস নাই, এখানে ওরকম কোনো মাসেলও নাই। হালকা মারি, ম্যান্ডিবল হালকা, এবং মানুষ লাইন দেখায়। এছাড়াও আরও আছে, যেমন নাক আছে, নাক নাই, এরকম ভুরু উঁচা, ভুরু নিচা, এইগুলা দেখা গেল পার্থক্য অনেক। তাহলে একটা মিসিং লিঙ্ক হয়ে গেল। এই যে 350 সিসির মাথা আর এটা হলো 1400 সিসির মাথা, তাহলে এই 350 সিসির মাথা শিম্পাঞ্জি, গরিলা, ওরাংওটাং এদের 350 থেকে 400-র মধ্যে এর ব্রেনের ধারণ ক্ষমতা। তাহলে এই ব্রেনের ধারণ ক্ষমতা বা ক্র্যানিয়াল ক্যাপাসিটি, এটা তো হঠাৎ করে 3 থেকে 400 ছিল, এখান থেকে হুট করে 1300-1400 হইতে পারে না। মাঝখানে নিশ্চয়ই কোনো স্পিসিস ছিল। এই স্পিসিসের কোনো কঙ্কাল বা ফসিল পাওয়া গেল না। যখন পাওয়া গেল না, তখন অনেক বৈজ্ঞানিক বলল যে এটা তো ইভোলিউশন সঠিক না। শিম্পাঞ্জি, গরিলা, ওরাংওটাং এদের ক্রেনিয়াল ক্যাপাসিটি মাত্র 300 থেকে 400, মানুষের ক্রেনিয়াল ক্যাপাসিটি 13 থেকে 1400। অতএব এত বিশাল পার্থক্য হইতে পারে না, হঠাৎ করে এইটার থেকে এটা তৈরি হইতে পারে না। মাঝখানে স্পিসিসগুলা কোথায়? যখন দেখা গেলো মাঝখানে স্পিসিস নাই, তখন মিসিং লিঙ্ক হয়ে ওই ডারউইনের থিওরি প্রায় মরা হয়ে গেল। তারপরে দেখেন এই দাঁত, ম্যান্ডিবল, ও অনেক বড়, অনেক হেভি, মানুষেরটা অনেক ছোট, এটাও মিসিং লিঙ্ক। এই দাঁত হঠাৎ করে এরকম হবে না, মধ্যে কিছু স্পিসিস থাকবে। তারপরে হাঁটা, মানুষ ফুললি বাইপেডাল প্রাণী, 2 পায়ে প্রাণী, অনেক লম্বা পা। মানুষ 4 পায়ে হাঁটতেই পারবে না। মানুষ 4 পায়ে হাঁটতে হলে হাঁটুর উপর ভর দিয়ে হাঁটতে হয়। একটা মানুষ যদি 4 পায়ে হাঁটতে চায়, তাহলে সে হাঁটুর উপরে এবং পায়ের হাতের পাতা এবং হাঁটু ব্যবহার করে মানুষ 4 পায়ে হাঁটতে পারে। এই পায়ের পাতা এবং হাতের পাতা ব্যবহার করে সে 4 পায়ে হাঁটতে পারে না, কারণ পা অনেক লম্বা, হাত অনেক ছোট, পা অনেক লম্বা, সে 4 পায়ে হাঁটার প্রাণীই না। কিন্তু এটাও আলোচনা করছি, কিন্তু গরিলা, শিম্পাঞ্জি, ওরাংওটাং এদের পা অনেক ছোট, হাত অনেক বড়, যার ফলে এরা 4 পায়ে হাঁটার প্রাণী। হেড নেক অ্যাটাচমেন্ট দেখেও বোঝা যায় যে এরা 4 ফুটেড এনিমেল, আর মানুষ বাইপেডাল এনিমেল। তো এই সব শুধু বুকের সাথে মিল আছে কিছুটা, বুক এবং হাতের হাড়ের সাথে কিছুটা মিল আছে। বাকি মাথায় বিশাল গোলমাল, বিশাল অমিল, এবং পা এবং এই যে পেলভিস, এতেও বিশাল অমিল, যার ফলে ডারউইনের থিওরিটা বাদ হয়ে গেল যে না, এটা এভাবে এভলিউশন হয় নাই। যখন এভলিউশন হয় নাই, পরবর্তীতে ডারউইনের পরবর্তীতে এই যে উনি যেটা বললেন, যে ডক্টর জাফর স্যার বললেন যে না, বান্দর থেকে মানুষ হয় নাই, এটা আদি পূর্বপুরুষ থেকে মানুষ হয়েছে, এটা উনি এইটা বলতে যাচ্ছেন। এই যে হিউম্যান অ্যানসেস্টার,
হোমিনিড অ্যানসেস্টার্স। এইখান থেকে শুরু হয়েছে, একটা ব্রাঞ্চ উঠে যায় এই যে দেখেন শিম্পাঞ্জিতে এসে ঠেকছে, শিম্পাঞ্জি। আর একটা ব্রাঞ্চের মধ্যে এইখানে যায় আবার বাইফার্কেশন হয়েছে, অস্ট্রালোপিথেকাস আফ্রেন্সিস। এই অস্ট্রালোপিথেকাস আফ্রেন্সিসের আবার একটা শাখা হয়ে গেছে বইসেই আর রোবুস্টাস। এই দুইটা হইলো একটা ব্রাঞ্চ। আর একটা ব্রাঞ্চে গেছে অস্ট্রালোপিথেকাস আফ্রিকানাস। এ আবার কিন্তু এর অনেক ফিচার আছে, যার ফলে বোঝা যায় যে এর ডাইরেকশন অফ ইভলিউশন হোমিনিডসের দিকে ছিল না, এই জন্য এটাকে আলাদাভাবে দেখানো হয়। তারপরে আসতেছে হোমো হাবিলিস। এই হোমো হাবিলিস, তারপরে হোমো ইরেক্টাস। এই যে হোমো ইরেক্টাস, এই হোমো হাবিলিস, হোমো ইরেক্টাসের পরে হোমো স্যাপিয়ান্স মানুষ। এই হোমো স্যাপিয়ান্স মানুষ এর সাথেই প্যারালালি আর একটা স্পেসিস তৈরি হয়েছিল, বলা হয় হোমো নিয়ান্ডারথ্যালেন্সিস। নিয়ান্ডারথ্যালেন্সিসদের অনেক অনেক মডার্ন, এরা 30 থেকে 35,000 বছর আগে হঠাৎ করে ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে পৃথিবীর থেকে। তবে এদের অনেক ফসিল পাওয়া যায়। এদের ডিএনএ অ্যানালাইসিস করে দেখা গেছে যে এদের থেকে মানুষ হয় নাই। তাহলে এরাও অন্য আর একটা ব্রাঞ্চ। তাহলে মূলত ধরা হয় অস্ট্রালোপিথেকাস আফ্রেন্সিস, তারপরে হোমো হাবিলিস, হোমো ইরেক্টাস, তারপরে হোমো সেপিয়ান্স। এইটাই ইজিয়ার পিকচারে দেখানো হয়েছে, অস্ট্রালোপিথেকাস আফ্রেন্সিস, হোমো হাবিলিস, হোমো ইরেক্টাস, হোমো স্যাপিয়ান্স। এটি হলো বিবর্তনের ধারা। আর শিম্পাঞ্জি, গরিলা, ওরাংওটাং এরা হইতেছে কাজিন, চাচাতো ভাই, ডিস্ট্যান্ট কাজিন। তা এটা কিন্তু ডারউইনের থিওরি না। ডারউইন বলছিল যে শিম্পাঞ্জি দেখা যাইতেছে, স্পষ্ট বুঝে গেছি যে শিম্পাঞ্জি, গরিলা, ওরাংওটাং এরা সব মানুষ হয়ে গেছে। কিন্তু যখন তার থিওরির মধ্যে মিসিং লিঙ্ক পাওয়া গেল, তখন এই থিওরি বৈজ্ঞানিকরা কিছু বৈজ্ঞানিকরা এই থিওরি অ্যাডাপ্ট করলো, যে একটা হাইপোথেটিক্যাল ব্রাঞ্চ ধরে নিল। এই যে এখানে হিউম্যান অ্যানসেস্টার, এই প্রাণীটা পাওয়া যায় নাই, এটা হাইপোথেটিক্যাল প্রাণী ধরে নিল। এরকম একটা প্রাণী ছিল, যে প্রাণীটার থেকে এইদিকে এভলিউশনটা এইদিকে চলে আসছে। এটা একটা হাইপোথেটিক্যাল প্রাণী, এর কোনো ফসিল পাওয়া যায় নাই, একটা শিম্পাঞ্জি হয়েছে। তারপরে এইখানে যে বাইফার্কেশন পয়েন্ট, অস্ট্রালোপিথেকাস আফ্রেন্সিস, এটাও একটা হাইপোথেটিক্যাল প্রাণী, এখান থেকে ভাগ হয়েছে। তাহলে এই হাইপোথেটিক্যাল প্রাণী ভাগ হয়েছে, কেন ভাগ হইল এবং হাইপোথেটিক্যাল প্রাণীটা কী ছিল? এইটাই একটা গুজামিলের মাধ্যমে একজন আমেরিকান সায়েন্টিস্ট, সে একটা গুজামিল মার্কা একটা ফসিল আবিষ্কার করছে বা তৈরি করছে। এটাকে বলা হয় লুসি। লুসি হইতেছে অস্ট্রালোপিথেকাস আফ্রেন্সিসের একমাত্র ফসিল। আচ্ছা, এই লুসির মাধ্যমে সে বলতে যাচ্ছে যে লুসির হঠাৎ করে 2 পায়ে হাঁটা শুরু করছিল, যার ফলে একটা ব্রাঞ্চ হাঁটতে হাঁটতে হোমো হাবিলিস হয়েছে। এর মধ্যে ব্রেনের একটু ডেভেলপমেন্ট দেখা যায়, 500 সিসি ধারণ ক্ষমতা। তারপরে সেটাই হোমো ইরেক্টাস হয়েছে, এটার প্রায় 1000 সিসি ধারণ ক্ষমতা। তারপরে হোমো স্যাপিয়ান্স মানুষ হয়েছে। এইটা হলো বর্তমান থিওরি। এই বর্তমান থিওরির মধ্যে এই লুসি টোটালি একটা ফলস, মিথ্যা কথা, শয়তানি। আর হোমো হাবিলিস কোনো কমপ্লিট ফসিল পাওয়া যায় নাই। আমি ফসিলগুলো দেখাচ্ছি, এটা একটা কনকক্টেড স্কেলেটন বানায় এটা প্রুভ করতে চায়। আর হোমো ইরেক্টাস এমন ফিচার আছে এটার মধ্যে যে এটার ডাইরেকশন অফ এভলিউশন মানুষের দিকে না, পুরা ব্রাঞ্চটা হইতেছে ভুয়া ব্রাঞ্চ। কিন্তু যেহেতু থিওরিটা মরে যায় এই ব্রাঞ্চটাকে না ধরলে, এই জন্য বৈজ্ঞানিকরা অপোজিশন করে, কিন্তু এই ব্রাঞ্চটাকে বাদ দেয় না আর কি। মানে বৈজ্ঞানিকরা তো এখন আল্লাহর কথা বলতে পারে না, ওই জন্য ব্রাঞ্চটাকে রাখছে আর কি। আসলে এই ব্রাঞ্চের কোনো প্রমাণ নাই, স্কেলেটন ছাড়া প্রমাণ হবে কেমনে? ফসিল লাগবে তো। এই যে বাইফার্কেশন পয়েন্ট অস্ট্রালোপিথেকাস আফ্রেন্সিস বা লুসি, এর বাইফার্কেশন পয়েন্ট হইতেছে এইটা। এই যে লুসির যে স্কেলেটনটা, এটা একটা বানোয়াট স্কেলেটন। একটা হয়েছে কি, ডোনাল্ড জোহানসন আমেরিকান একজন ওই কী করার নাম, ডেমনস্ট্রেটর, প্রফেসর আর কি। প্রফেসর হয় নাই, লেকচারও হয় নাই, ডেমনস্ট্রেটর। সে কিছু ছাত্র এবং কিছু ছাত্রী নিয়ে আফ্রিকায় এসে, আমেরিকার থেকে আফ্রিকা হয়েছে, আর সে ইউনিভার্সিটির পয়সা খরচ করে আর কি আফ্রিকায় এসে ক্যাম্প করছে। তা ওখানে আমেরিকা আবার নিয়ম কি, মেয়েরা ইউনিভার্সিটিতে পড়ে আসলে জামাই কালেকশনের জন্য, তো ওখানে ডেটিং মেটিং এইসব নানান রকম। তারপরে লাস্টে যায় মনে হয় কিছু পায়টায় নেই, এইটা পাইছিল, এই যে জোহানসন্স ফাইন্ড। এইটা পাইলো যে এই হাঁটুটা, বললো যে এই হাঁটুটা তো সোজা হইতে পারে,
এখন এই হাঁটুটা যখন সোজা হইতে পারে তখন কি করবে, এখন ওই এক হাঁটু দিয়ে তো হবে না, তারপরে আশেপাশের এলাকার থেকে এইগুলা পাইছে। এখন এইগুলো ফসিলাইজড বোন হইতে হবে, কাঁচা হাড্ডি হইলে হবে না, ফসিল হাড্ডি। তাই ফসিল হাড্ডি কিছু এরকম জোগাড় করছে, কইরা একটা বলছে যে এই প্রাণীটাই 2 পায়ে হাঁটতো। এখন এটার মাথা তো অস্ট্রালোপিথেকাসের মতন মাথা না, এখন এইটারে কি করবো, কিছু হাড্ডি তো পাইছিল, এখন প্লাস্টার অফ প্যারিস দিয়া একটা অস্ট্রালোপিথেকাসের মতন মাথা বানাইলো, আর একটা হাঁটুলা বানাইলো যেটা 2 পায়ে পাও সোজা করতে পারে। এই করটি মরটি এগুলো কিছুই পায় নাই, এগুলো ভুয়া, অন্য প্রাণীর। এইটা এই লুসি যে কী জিনিস সেটা আমি ইন্টারনেটে দেখাই, যে লেটেস্ট যে গবেষণা হয়েছে এই লুসিরে দেখায় না ওরা। লুসি এখন ওদের ইয়েতে মিউজিয়ামে আছে, দেখায় না। তবে সাধারণ লোকেরা না দেখলে এই যে সায়েন্টিস্ট অস্ট্রালোপিথেকাস ফসিল টু স্যাটিসফাই এ পার্সোনাল হাঞ্চ উইলিয়ামস অলসো, এখানে কি লাগছে, দ্য রেজাল্টস পরীক্ষা করছে, রেজাল্ট শোজ সারপ্রাইজিংলি দ্যাট দ্য ফ্রাগমেন্টস মে বি বিলং টু অস্ট্রালোপিথেকাস অ্যাট অল। মানে এই যে ফ্রাগমেন্টস, এই যে লুসির ফ্রাগমেন্ট, এগুলো অস্ট্রালোপিথেকাসের না। বেবুনস ওয়ার এ ক্লোজ ম্যাচ, বেবুন যেগুলো আছে বেবুনের হাড্ডি এগুলা, both and shape and size, says Williams. So we think that we have not solved this mystery. তার মানে কি, এরা গবেষণা করে দেখা যাচ্ছে যে এটা আসলে ওই লুসি মুসির কিছু না, এগুলো ভুয়া। লুসি নামের কোনো প্রাণী ছিল না। তাইলে একটা ফলস একটা জিনিস এখানে লাগায়, বাইফার্কেশন দেখা, ফলস নি জয়েন্ট, এই যে নি জয়েন্ট, ফলস নি জয়েন্ট, এটা তো ঘোড়া গাদার ফ্রন্ট লেগ নি জয়েন্টও হইতে পারে। এটাকে আমি বান্দরের রিয়ার লেগ নি জয়েন্ট ধরবো কেন? আর ওরা পরীক্ষা করে দেখে বলতেছে যে এগুলা বেবুনের হাড্ডি গুড্ডি, বেবুনের, এটা অস্ট্রালোপিথেকাসই না। এইগুলারে এখানে বসাইছে অস্ট্রালোপিথেকাস আফ্রেন্সিসরা এখানে বসায় হোমো হাবিলিসেরও ইয়ে হয়েছে, একটা ফুল ফসিল পাওয়া গেছে, এটারও আমি রিপোর্ট দেখাচ্ছি যে হোমো হাবিলিসের এইগুলা পাইছে, পাইয়া অন্য অন্য টেন্টেটিভ বোন লাগায়া বড় করে দেখায়। আসলে হোমো হাবিলিস কী জিনিস, হোমো হাবিলিস নেক্সট স্টেপ এটা দেখায় এলো দ্য ফাইন্ড ইজ, এটা একটা হোমো হাবিলিসের একটা কমপ্লিট স্কেলেটন পাওয়া গেছে, একটাই, আর পাওয়া যায়নি। প্রায় 30-40 লক্ষ বছর আগের ফসিল এগুলা, এইগুলো বেশি তো পাওয়া যায় না, একটা পাওয়া গেছে হোমো হাবিলিসের। দ্য ফাইন্ড ইজ স্পেশালি ইম্পর্টেন্ট বিকজ অফ দেয়ার অ্যাসোসিয়েটেড লিম্বস, এটার সাথে হাত পা পাওয়া গেছে, হুইচ শোজ দ্যাট ওয়েস 62 হইল ওর নাম্বার, এটা একটা হোমো হাবিলিস, ইজ এ ভেরি স্মল হোমিনিড ইনডিড, খুব ছোট ধরনের একটা বান্দর। দ্য আর্ম ইজ লং রিলেটিভ টু লেগ, হাত খুব বড় পায়ের চাইতে হাত বড় হওয়া মানে বান্দর। দ্যাট দ্য ইন্ডিভিজুয়াল হ্যাজ বডি প্রপোর্শন হুইচ ডিফার ড্রামেটিক্যালি ফ্রম দোজ অফ মোর মডার্ন হোমিনিডস। তার মানে কি, এটাকেও তাহলে এই ইয়ের মধ্যে ইভলিউশনের ব্রাঞ্চে এই আফ্রেন্সিস তো ভুয়া, নকল, মানে কনকক্টেড, বানানো হয়েছে, বানোয়াট। হোমো হাবিলিস অরিজিনাল হোমো হাবিলিস খুব ছোট হোমিনিড, এবং এটা পিওর বান্দর জাতীয় প্রাণী। এরপরে আসেন ইরেকটাসকে ওরাই ক্যান্সেল করে দেয়, ইরেকটাসের খুব রোবাস্ট প্রাণী। তাহলে এইগুলা যদি না থাকে তাহলে এখানে একটা পুরা মিসিং লিঙ্ক রয়ে গেছে। এটা এই ফলস বোন দিয়া, ফলস স্কেলেটন দিয়া চেষ্টা করতেছিল লিঙ্ক এস্টাবলিশ করার জন্য। তো হোমো হাবিলিসও নাই, আফ্রেন্সিসও নাই, আর হোমো ইরেকটাস এইখানে পড়বে না, হয়তো অন্য ব্রাঞ্চে যা পড়বে। তাহলে মানুষের এই মিসিং লিঙ্কটা তো রয়েই গেল। এই মিসিং লিঙ্কটাই তো আসল কথা। মিসিং লিঙ্ক থাকলে তাহলে কোরআন শরীফ কি বলে? কোরআন শরীফ তো বিবর্তনবাদকে স্বীকার করে, শুধু মানুষের ক্ষেত্রে ছাড়া। এবং মানুষের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা বিরাট মিসিং লিঙ্ক এখনও রয়ে গেছে। কিছু আজে বাজে লোক ভুয়া ফসিল দিয়া, ভুয়া স্কেলেটন দিয়া চেষ্টা করতেছিল যে এটাকে মিলাই দেওয়ার জন্য, কিন্তু তারা মিলাইতে পারতেছে না। কোরআন কি বলতেছে? আমি পূর্বের ভিডিওতে আলোচনা করছি, অনেক আয়াতে বলছে যে আমি ডিএনএ দিয়ে তৈরি করছি।
অল ফ্রম নোবেল পেয়ার, মিন করলে দুনিয়ার যত প্রাণী আছে, মিন করলে জাউজিন কারিম, জাউজিন কারিম মানে নোবেল পেয়ার, মানে এটা ডিএনএ ডাবল হেলিক্স। আর এক আয়াত, মিন করলে জাউজিন কারিম, তারপরে সমস্ত কিছু, জাউজিন বাহিস অ্যাট্রাকটিভ পেয়ার, গাছপালা মানে যা দিয়ে জাহাজ তৈরি করা যায়, এবং ঘোড়া ক্যাটেল, অল ফ্রম নোবেল পেয়ার। তাহলে কোন নোবেল পেয়ার দিয়ে গাছপালাও তৈরি করা যায়, ঘোড়া গাদাও তৈরি করা যায়? এটা হলো ডিএনএ ডাবল হেলিক্স। গ্লোরি বি টু ওয়ান হু ক্রিয়েটেড পেয়ার্স ডিএনএ ডাবল হেলিক্স, যা দিয়ে পৃথিবীর সমস্ত প্রাণী মানুষ সহ তৈরি। এটা কোন প্রাণী হইতে পারে? তাহলে এটা ডিএনএ ডাবল হেলিক্স, যা দিয়ে সমস্ত প্রাণী, ব্যাকটেরিয়া, বা সমস্ত কিছু তৈরি করা যায়। তাহলে আল্লাহ এটার কথা বলছে। এইটার মধ্যেই আমি যে দেখাইছিলাম যে এই যে প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামটাই মাধ্যমেই প্রোগ্রামের ডিফারেন্সের কারণে বিভিন্ন রকমের প্রাণী সৃষ্টি হয়। প্রোগ্রামের ডিফারেন্সের কারণে, এই যে প্রোগ্রামের ডিফারেন্সের কারণে, এই যে ছেলেদের স্পাম 23টা ক্যারি করে ডিএনএ ডাবল হেলিক্স, মেয়েদের ওবাম 23টা ডিএনএ ডাবল হেলিক্স ক্যারি করে, তারা ফিউজ হয়ে মিলে এই যে জাইগোট তৈরি হয়, এটাকে তুরাবুন বলা হয়। আর এটার জিনোম কোডকে বা জিনোম এক্সপ্রেশনকে 3 বলা হয়। এটা দিয়ে আল্লাহ সব তৈরি করছে, অনেক আয়াতে বলা হয়েছে। এবং আল্লাহ তৈরি করছে কি দিয়া? সালসালিন হামাইন মাসনুন। হামাইন মানে কালো মাটি বা কয়লা, সালসালিন মানে সস, কয়লার সস দেয়া মানুষ তৈরি করছে। অল্টার্ড মানে 20 রকম, এই যে অ্যামাইনো অ্যাসিড, 20 রকমের অ্যামাইনো অ্যাসিড, আর ওই ডিএনএ দিয়ে মানুষ তৈরি, 20 রকমের অ্যামাইনো অ্যাসিড। সালসালিন হামাইন মাসনুন, সস অফ ব্ল্যাক মাড, সস অফ কার্বন, অল্টার্ড মানে 20 রকম। এই 20 রকমের অ্যামাইনো অ্যাসিড দিয়ে মানুষ তৈরি। এটা আল্লাহ কোরআন শরীফে বলছে, এই যে অ্যামাইনো অ্যাসিড। তাইলে বেসিক জিনিসটা বলছে। আর আল্লাহর সৃষ্টির ধারাটা এই আয়াতে বলা হয়েছে। এই আয়াতে কি বলা হয়েছে? এই যে বিবর্তনবাদ কিন্তু কোরআন সমর্থিত। এটা আমি এর আগের ভিডিওতেও বলছি, এটাতেও বলছি। বিবর্তনবাদে আল্লাহ মূল বৈজ্ঞানিক হলো ইবনে খালদুন। উনি সেই 1334 থেকে 1400 সাল পর্যন্ত বাইসে আসছিলেন। ইবনে খালদুনের থিওরি, এবং এটাকে বলা হয়তো মোহামেডান থিওরি অফ বায়োলজিক্যাল ইভলিউশন। থিওরিটাকে এই ছবিটা আমি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার থেকে নিচ্ছি। কোরআনের আয়াতটা হলো এরকম, অ্যান্ড গড হ্যাজ ক্রিয়েটেড এভরি অ্যানিমেল ফ্রম ওয়াটার। এই দেখেন, বিবর্তনের প্রথম দিকের প্রাণীগুলো ছিল পানিতে সৃষ্টি হয়েছিল, সব কিছু পানিতে। অফ দেম দেয়ার আর সাম দ্যাট ক্রিপ অন দিয়ার ব্যালিস। তাহলে পরের স্টেজ হলো ক্রিপ অন দিয়ার ব্যালিস, পেটের উপর ভর দিয়ে চলে। সাম দ্যাট ওয়াক অন 2 legs, কিছু 2 পায়ের উপরে ভর দিয়ে চলে। এই যে পাখি টাকি, এইগুলা বিভিন্ন রকমের আদিকালের যে ইয়েগুলা ডাইনোসরস, এগুলো 2 পায়ের উপর ভর দিয়ে চলতো। আস্তে আস্তে এই দুই পায়ের ডাইনোসরগুলার থেকে এই 4 পায়ের ডাইনোসরগুলা সৃষ্টি হলো। আচ্ছা, কিন্তু এই প্রথম দিকের এই লিজার্ড জাতীয় জিনিস, যেটা নাকি পেটের উপরে ভর দিয়ে চলতো, সেটা 2 পায়ের উপরে ভর দিয়ে দাঁড়াইছিল। দাঁড়ায় কিছু ডাইনোসর জাতীয় প্রাণী বা পাখি এগুলো তৈরি হইলো। তাহলে 2 পায়ের পরে লাস্টে হইলো 4 পা, যে ডোমেস্টিক অ্যানিমেল, গরু ঘোড়া ছাগল, এগুলো 4 পা। তাহলে প্রথম সৃষ্টির শুরু হইলো পানি থেকে। পানি হইতেছে প্রাণী সৃষ্টির মূল জায়গা। কারণ তাহলে দেখেন, একটা কোরআন শরীফ একটা বিবর্তনের ধারাকে সমর্থন করতেছে। পানির প্রাণী, পেটের উপরে ভর দেওয়া প্রাণী, 2 পায়ে চলা প্রাণী এবং 4 পায়ে চলা প্রাণী। এবং এই যে কোরআন বিভক্তটা করলো, এটা কি লোকোমোশনের উপরে করলো, আর লোকোমোশনের উপরে বা চলাচলের উপরে করলো। তার মানে সে প্রাণীর চলাচল মানে হলো প্রাণী। উদ্ভিদের প্রাণীর মধ্যে মূল পার্থক্য হলো যে প্রাণী জীবনের কোনো একটা অংশে চলাচল করতে পারে। তাহলে চলাচলের ভিত্তিতে যেহেতু এই বিভাজন যা আল্লাহ করলো, সেহেতু বোঝা যাচ্ছে যে আল্লাহ এটাকে অ্যানিমেলের ইভলিউশনটা এখানে দেখাইছে। কারণ লোকোমোশনের ভিত্তিতে আল্লাহ এই ডেভেলপমেন্টটা দেখাইছে। আর অ্যানিমেল এভলিউশনের বিভিন্ন যখন এরা দেখেন, এই এরাতে দেখেন প্রথমে প্রিক্যাম্বিয়ান এরাতে এই সিঙ্গেল সেল অ্যান্ড মাল্টি সেল ক্রিয়েচার পানিতে হয়েছিল, মেরিন ক্রিয়েচার্স এগুলা প্রিক্যাম্বিয়ান। আর ক্যাম্ব্রিয়ান পিরিয়ডে যে প্যালিওজোইককে মাছ, রেপটাইলস, পেটের উপরে ভর দিয়ে চলা রেপটাইলস, এটা তৈরি হলো। তারপরে মেজোজোইক ক্রিয়েচার্স, মেজোজোইক এরাতে কী হলো? ডাইনোসরস, ফ্লাইং বার্ডস, এইগুলা 2 legged, 2 পায়ের উপরে ভর দিয়ে চলা, এই যে মেজোজোইক। তারপরে সিনোজোইক, বর্তমান সময় যেটা ম্যাম্মালস, 4 পায়ের উপরে ভর দিয়ে চলা প্রাণী। তাহলে এই যে সায়েন্সের যে ডিভিশন প্রিক্যাম্বিয়ান আর ক্যাম্বিয়ান, এর মধ্যে হইতেছে
প্যালিওজোইক, মেজোজোইক, সিনোজোইক, এই যে বিভেদটা সায়েন্টিস্টরা করছে ঠিক সেম বিভেদটাই কোরআনে এই আয়াতের মাধ্যমে বলা হয়েছে। তার মানে কি, কোরআন এখানে যে আল্লাহর ক্রিয়েশনের যে স্টেজেস, এই স্টেজেসগুলা এখানে কোরআনের আয়াতে বর্ণনা হয়েছে। তবে পার্থক্য কি, এই প্রাণীগুলাকে আল্লাহ এভলভ করছে, আল্লাহ এইভাবে স্টেপ বাই স্টেপ তৈরি করছে। এরপরে সমস্ত প্রাণী যখন তৈরি হয়ে গেল, সিনোজোইক পর্যন্ত ডোমেস্টিক অ্যানিমেলগুলো তৈরি হয়ে গেল, তখন আল্লাহ কী করলো, দ্য ওয়ান হু মেড গুড এভরিথিং হি ক্রিয়েটেড, সব কিছুকে আবার ভালো করলো, ফিনিশিং করলো কইরা, অ্যান্ড হি বিগ্যান দ্য ক্রিয়েশন অফ ম্যান, তারপরে আদমরা সৃষ্টি করা শুরু করলো ফ্রম তিন থেকে, জিনোম কোড থেকে। তার মানে কি, সমস্ত কিছু সৃষ্টিকে ভালো করলো। মানে এই যে ঘোড়া ছিল মাত্র 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার মানে কি, এই 10 ইঞ্চি 15 ইঞ্চি উঁচা ঘোড়া, মানে 1 ফুট উঁচা ছিল ঘোড়া। এই 1 ফুট উঁচা ঘোড়ায় তো 6 ফুট উঁচালাম মানুষ বসতে পারবে না। এই জন্য ঘোড়া দেখেন খুব দ্রুত দেখা গেল যে ঘোড়াগুলো বড় হয়ে গেছে, যার উপরে মানুষ চড়তে পারে। এই যে এই আমলে, এই যে জুরাসিক পিরিয়ডে, এই সময় এরাই রাজত্ব করতো দুনিয়ায়, এদের সামনে কোনো প্রাণী টিকে থাকতে পারতো না। তখন বাঘ, সিংহ এরা বিড়ালের আকৃতিতে, ছোট ছোট আকৃতিতে ছিল, যাতে সহজেই ঝোপ ঝাপ গর্ত টর্তর মধ্যে লুকানো যায়। তারপরে এরা যখন মারা গেল, সাডেনলি কোনো কারণে মরে গেল, মানুষে কয় উল্কাপিণ্ডের কারণে মরে গেছিল, উল্কাপিণ্ডের পাতের কারণে 25 কেজির উপরে সমস্ত প্রাণী মারা গেছিল। তাহলে এরা যখন মারা গেল, দুনিয়া ক্লিয়ার হয়ে গেল, তখন বিড়ালগুলা বড় হয়ে কিছু বিড়াল বাঘ হয়ে গেল, কিছু বিড়াল সিংহ হয়ে গেল। কিন্তু এরা যখন দুনিয়াতে রাজত্ব করতো, তখন কিন্তু ওরা ছিল সব ওই বিড়ালের মতন ছোট ছোট। আর এই ঘোড়াগুলো আসছিল 1 ফুট উঁচা, মানে যাতে গর্তমর্তর মধ্যে পলান যায়। পরে এগুলা বড় হয়ে মানুষ ক্যারি করার উপযুক্ত হয়ে গেলো, বাঘ ভাল্লুক বড় হয়ে গেল, যেন জঙ্গল পাহারা দিতে পারে। এইটাই আল্লাহ বলতেছে, হি মেড গুড এভরিথিং হি ক্রিয়েটেড, যা কিছু তৈরি করছে সেটা একটু ভালো করলো, কইরা আদমরা সৃষ্টি করা শুরু করলো। তাইলে আল্লাহ যে সৃষ্টির ধারা, সেটা একটা বিবর্তনের ধারাকে ক্রমান্বয়ে বিবর্তনের ধারা এর মধ্যে দেখা যায়। তা আল্লাহ বিবর্তনের ধারা বিভিন্ন কারণে হইতে পারে, যে আল্লাহ হয়তো, যেমন পৃথিবী প্রথম সৃষ্টির যে প্রাণীগুলো, এগুলো সব পানির থেকে আল্লাহ পানিতে তৈরি করছিলেন। পানিতে কেন? পৃথিবী কেমনে সৃষ্টি হয়েছিল? পৃথিবীর সৃষ্টি হলো ছোটো ছোটো উল্কা, অনেক উল্কা মিশা একসময় সূর্য ঘুরে তৈরি হইতেছে, সেই সাথে গ্রহগুলো বিভিন্ন জায়গায় ঘুরে উল্কাপাতের মাধ্যমে মানে ছোট ছোট পিণ্ড জমা হয়ে বিভিন্ন গ্রহ তৈরি হয়েছে। তাহলে ছোট ছোট পিণ্ড যদি, পদার্থপিণ্ড জমা যদি পৃথিবীর সৃষ্টি হয়ে থাকে, তাহলে পৃথিবীর ভিতরে বাইরে সব জায়গায় একরকম হবে, হোমোজেনিয়াস হবে। তা তো না, পৃথিবীর উপরে ক্রাস্ট আছে, তারপরে ম্যান্টেল, তারপরে আয়রন কোর আছে। তাইলে এরকম হইল কেমনে? আয়রন কোর দেখে মনে হচ্ছে যে পৃথিবী একসময় গলে গেছিল, গলে যাওয়ার কারণে ভারী লোহা করে যায় জমা হয়েছে, এবং অদ্রবণীয় পদার্থগুলো উপরে ভাইসে উঠা ম্যান্টেল, এবং পরবর্তীতে ক্রাস্ট তৈরি হয়েছে। তাহলে পৃথিবী গললো কেমনে? ওখানে সায়েন্টিস্টরা বলে যে কোনো এক ধরনের অতিরিক্ত রেডিওঅ্যাক্টিভ পদার্থ পৃথিবীতে এসে পড়ছিল, যে ওই রেডিওঅ্যাক্টিভ পদার্থর শর্ট লিভিং রেডিওঅ্যাক্টিভ পদার্থ, ইউরেনিয়াম না, ইউরেনিয়ামের সাথে অনেক বেশি শক্তিশালী রেডিওঅ্যাক্টিভ পদার্থ এসে পৃথিবীতে পড়ছিল। ওই পৃথিবী গলে গেছিল, যার ফলে গলে যাওয়ার কারণে লোহাগুলা করে যায় জমা হয়েছে, অদ্রবণীয় পদার্থ, যৌগিক পদার্থগুলা মেন্টাল তৈরি করছে। যাই হোক, তারপরে পৃথিবী, ওই যে ছোট ছোট টুকরো পৃথিবীতে জমা হয়েছিল, ওই সময় কিন্তু এরা ওই নাইট্রোজেন, অক্সিজেন এগুলা ক্যারি করে নিয়ে আসে নাই। যদি ওই সময়ের পৃথিবীর সৃষ্টির সময় যে গ্যাসগুলো ছিল, সেই গ্যাসগুলো যদি থাকতো, তাহলে ওগুলো হয়তো অনেক ভারী গ্যাস, ক্রিপ্টন, নিয়ন, এইসব গ্যাস, ভারী গ্যাস হইতো ওগুলা। তো ভারী গ্যাস নিশ্চয়ই ছিল, কিন্তু কোনো একটা অজানা কারণে, সায়েন্টিস্টরা সবসময় বলে অজানা কারণে, ওই গ্যাসগুলা পৃথিবী থেকে চলে গেছে। এই যে নতুন যে নাইট্রোজেন আর অক্সিজেনের যে একটা অ্যাটমসফিয়ার আমরা পাই এখন, এই নাইট্রোজেন অক্সিজেনের অ্যাটমসফিয়ারটা বৈজ্ঞানিকরা বলে পৃথিবী যখন গলে গেছিলো, তখন গ্যাস নির্গত হয়ে এই নাইট্রোজেন অক্সিজেনের অ্যাটমসফিয়ার তৈরি হয়েছিল। তাহলে ওই সময় যদি নাইট্রোজেনের ঠিক আছে, কিন্তু অক্সিজেনের তো হওয়ার কথা না, অক্সিজেন তো যৌগিক পদার্থ, সৃষ্টি হওয়ার কথা, রেডিও অ্যাক্টিভ বেলে খুব বেশি রকম অ্যাক্টিভ অক্সিজেন, তাহলে ফ্রি অক্সিজেন কোত্থেকে আসলো? তো এখানে সায়েন্টিস্টরা ধরে নেয় যে অ্যাটমসফিয়ারে ফ্রি অক্সিজেন ছিল না।
যেহেতু ফ্রি অক্সিজেন ছিল না, তার মানে ওজোন স্ফিয়ার ছিল না, যেহেতু ওজোন স্ফিয়ার ছিল না সেহেতু আল্ট্রাভায়োলেট রে পৃথিবীতে পৃষ্ঠে আসতো। তাহলে এই আল্ট্রাভায়োলেট রে বা ওই যে এইসব এই 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 রের বোম্বার্ডমেন্টের কারণে পৃথিবীতে উদ্ভিদ বা কোনো প্রাণী ভূমিতে হয় নাই, পানিতে হয়েছে। তাহলে পানিতে সুদীর্ঘকাল যাবৎ এই উদ্ভিদ তৈরি হয়েছে, বিভিন্ন রকমের প্রাণী তৈরি হয়েছে, এবং এই উদ্ভিদ প্রাণীর থেকেই যে অক্সিজেন নির্গত হয়েছে এইটাই এখন ওই ফ্রি অক্সিজেন হিসাবে অ্যাটমসফিয়ারে আছে। যথেষ্ট পরিমাণ ফ্রি অক্সিজেন হওয়ার পরে হয়েছে, ওজোন স্ফিয়ার আল্ট্রাভায়োলেট রে আসা বন্ধ হয়ে গেছে, যার ফলে পানির থেকে ভূমিতে প্রাণী আসা শুরু হয়েছে, ভূমি আবাদ হয়েছে। তাহলে আল্লাহ বলছে যে সমস্ত জীব পানি থেকে সৃষ্টি করছে, পানি হইতেছে মূল। প্রথমত অনেক দিন পর্যন্ত সমস্ত প্রাণীতেই ইভলভ হয়েছে, তারপরে না অনেক পরে আসা। এখন এইখানে আল্লাহ কোরআন সেভাবে বিভিন্ন জায়গায় বলছে, পাহাড় স্থাপন করছে, নদী নালা স্থাপন করছেন। তাহলে পাহাড় নদী নালা স্থাপন করছেন, যার ফলে কি কন্টিনেন্টাল ড্রিফটের মাধ্যমে জমিনকে সরাই দিচ্ছেন, পাহাড় স্থাপন করছেন, নদী নালা স্থাপন করছেন, গ্রাউন্ড ওয়াটার বাইরে উপরে উঠছে, বড় বড় গাছপালা জন্মাই আছেন, ফলসহ গাছপালা, তার মানে ফ্লাওয়ারিং ট্রি তৈরি হয়েছে ৭৫ লক্ষ বছর আগে। সেই সাথে মৌমাছি টৌমাছি বিভিন্ন কীট পতঙ্গ, পলিনেটিং ইনসেক্ট আসছে, এগুলো সব কোরআন শরীফে আছে, ইন্ডিকেশন দেওয়া আছে, লেখা আছে। এগুলা সায়েন্সের জ্ঞান থাকলে ওই আয়াতগুলো বোঝা যাবে, নাহলে মনে হবে যে ওটা এটা প্রাকৃতির বর্ণনা। তো স্টেপ বাই স্টেপ কোন স্টেপে কীভাবে আল্লাহ দুনিয়া তৈরি করছে, পৃথিবী তৈরি করছে, এটাও এখানে বলা আছে। আল্লাহ বলছে এই জন্যই প্রথম প্রাণীগুলো ছিল পানির, তারপর পানি থেকে যখন উঠে আসছে কেমন আসবো, পেটের উপরে ভর দিয়ে আসছে, তারপরে আস্তে আস্তে এক সময় পাক না পেট থেকে 2 পায়ের উপরে ভর দিয়ে খাড়াইছে, তারপরে আস্তে আস্তে সামনের পা শক্তিশালী হয়েছে, 2 পায়ে চলতো, তারপরে এক সময় সামনের পা শক্তিশালী বড় হয়েছে, 4 পায়ের উপরে বল দিয়ে হাঁটা শুরু করছে, এখন খুব শক্তিশালী হাঁটতে পারে, দৌড়াইতেও পারে। তাহলে এই যে বিবর্তনের এই ধারাবাহিকতায় আল্লাহ তৈরি করছে, এটা ন্যাচারাল সিলেকশন না, আল্লাহ এইভাবে তৈরি করছে স্টেপ বাই স্টেপ। পৃথিবীর ডেভেলপমেন্টের সাথে সাথে প্রাণীর ডেভেলপ করছে আল্লাহ ধীরে ধীরে। ফাইনালি সমস্ত ঘোড়া বিলে এগুলো ঠিক ঠিক সাইজ মতন করে আদমরে সৃষ্টি করে পৃথিবীতে পাঠাইছে। এটা আল্লাহর সৃষ্টির ধারাবাহিকতা। উনি নিজে এক বিরাট বৈজ্ঞানিক, এই বৈজ্ঞানিক পদ্ধতিতে উনি তৈরি করছে। এটার মধ্যে ন্যাচারাল সিলেকশন কোত্থেকে আসলো? ন্যাচারাল সিলেকশন হইতে পারে না, এটা বৈজ্ঞানিক, আধুনিক বৈজ্ঞানিকটা এটা ক্যান্সেল করে দিছে। ম্যাথামেটিক্যালি ইনকারেক্ট, এই ম্যাথামেটিক্যালি ইনকারেক্ট এই বিবর্তনবাদ। এটা দেখানোর জন্য আমি একটা ভিডিও দেখাই, ওই ভিডিওটা দেখলেই বুঝবেন যে বিবর্তনবাদ কতটা অসম্ভব। এই যে এটা 3 জন জ্ঞানী লোক, 3 জ্ঞানী লোকের কথা কিছুক্ষণ শুনলেই আমি কিছু কিছু লোক আমার ইংরেজি ঠিক অভ্যস্ত না, শুই না, আমি তাদের জন্য বাংলাও করে দেবনি, তাই এইটা একটু শুনে নিন। By which we explain that to explain why there are sheep and cows, why there are monkeys and also orangutans, and why apes are different from monkeys. The fact that we can explain this huge question of where species came from, the origin of species, using the same mechanism that will work for tiny variations in the fur of a sheep or the beak of a bird. টাইনি ভেরিয়েশন প্রাণীর মধ্যে হয়, এটা ন্যাচারাল কারণে হইতে পারে, এটাকে মাইক্রো ইভলিউশনও বলতে পারেন, মিউটেশন হয়। ওই যে ডারউইন দেখছিল না, পক্ষীর টোট এক জায়গায় বার এক জায়গায় পাতলা, এই টাইনি ভেরিয়েশন হইতে পারে ন্যাচারাল কারণে। ইউরোপের লোক সাদা, কারণ ওখানে রোদ্রের আলোক প্রখর না, মেলানিন বেশি দরকার নাই। আর আফ্রিকান লোক কালা, কারণ এখানে প্রচুর ডাইরেক্ট সানলাইট পরে, এদের মেলানিন বেশি দরকার। এইটা হইল মাইক্রো ইভলিউশন, ছোট ছোট। এটা সার্ভাইভালের জন্য এই মেকানিজম প্রাণীর দেহে ঢুকানো আছে। অ্যারোসল দিয়ে মশা মরবে, কিন্তু 2-3 বছর পরে মশা এমন একটা ব্যবস্থা হবে মশার শরীরে যে অ্যারোসলে সে আর মরবে না। ডিডি দিয়ে এককালে তেলচারটা মারা যেত, এখন আর ডিডিটি তেলচারটা মারতে পারে না, বরং তেলচারটা ডিডিটি খায়। তা এখন
এই ধরনের এটাকে মিউটেশনকে এভলিউশন বলা যায় না। এভলিউশন মানে কি কমপ্লিটলি নিউ স্পেসিস তৈরি হওয়া। নিউ স্পেসিস মানে কি যাদের মধ্যে যারা রিপ্রোডাকশন করে মানে যাদের মধ্যে সেক্সুয়াল মেটিং হয়। মানে একটা আফ্রিকান ছেলে একটা ইউরোপিয়ান মেয়ে বিয়ে করতে পারে, তাইলে আফ্রিকানরা এবং ইউরোপিয়ানরা একই স্পেসিস, কারণ আফ্রিকান ছেলে ইউরোপিয়ান মেয়ে বিয়ে করতে পারে, কিংবা ইউরোপিয়ান ছেলে আফ্রিকান মেয়ে বিয়ে করতে পারে, বিয়ে করলে তাদের বাচ্চা কাচ্চাও হয়। এই জন্য তারা একই স্পেসিস, যদিও একটা দেখতে সাদা আর একটা দেখতে কালা। স্পেসিস তখনই বলতে হবে যখন নাকি সে কমপ্লিটলি তাদের মধ্যে আর সেক্সুয়াল রিলেশনও থাকবে না, একটার থেকে আর একটা রিপ্রোডিউস করতে পারবে না। তাহলে এই স্পেসিস একদম কমপ্লিটলি নিউ স্পেসিস তৈরি হইতে পারে না। Is one aspect of what makes the theory beautiful. I mean, other people look at it from different Just points of view. quickly, because I want to go into the arguments against, but did you have the same response? Does Darwin strike you as beautiful? Never for a minute. Stephen? It was a comprehensive synthesis, and so from the standpoint of what scientists look for, it had an appeal. It was also a well-argued book, The Origin of Species, but it was well-argued on the basis of evidence that was known in the 19th century and not things that we've learned mostly from the 20th and 21st. Okay, we come to that now. Again from David Galanter's essay, quote, Darwinian, the fossil record. Problem one, the fossil record. Darwinian evolution, I'm quoting you, is gradual, step by step. Yet in the Cambrian explosion of around 500 million years ago, a striking variety of new organisms, including the first ever animals, pop up suddenly in the fossil record over a mere 70 million years. এই যে ক্যাম্ব্রিয়ান এভলিউশন যখন শুরু হইল 70 মিলিয়ন বছর আগে, তখন প্রথম অ্যানিমেল অ্যাপিয়ার করলো এবং এর মধ্যে ডাইভার্সিফাইড অ্যানিমেলস ক্রিয়েট হইল। এটাকে ওই ডারউইনিয়ান এভলিউশন কীরকম সাপোর্ট করে এটা আলোচনা করতেছে। Close quote. Now, 70 million years seems to be plenty of... এই ক্যাম্ব্রিয়ান এভলিউশনের কথা কিন্তু ওই আজটাতে বলা হয়েছিল যে পানি থেকে সৃষ্টি করলো, তারপরে যে পেটের উপরে ভর দেয়া, এগুলো কিন্তু ক্যাম্ব্রিয়ান অ্যানিমালস, ক্যাম্ব্রিয়ান এক্সপ্লোশন। এই পেটের উপরে ভর দেওয়া, 2 পায়ের উপরে ভর দেওয়া, 4 পায়ের উপরে ভর দেওয়া, লোকোমোশনের উপরে ক্যাম্ব্রিয়ান এক্সপ্লোশনের সাইডটা কোরআনের আয়াতে আলোচনা করা হয়েছে। আর এইখানেও ওই ক্যাম্ব্রিয়ান এক্সপ্লোশনের কথাই বলতেছে। তার আগের যে প্রি ক্যাম্ব্রিয়ান যেগুলা, ওগুলা মূলত পানিতে ছিল এবং তখন ডাঙায় কিছু থাকতে পারতো না। Of time for all kinds of surprising things to this layman. Explain, why is the Cambrian explosion such a problem for Well, the Darwin? Cambrian explosion was something that... Such a problem that it even began to convince this man. Yeah, it was a problem that even Darwin was aware of, and he wrote about it in The Origin of Species. He said it was inexplicable on his view of life. But he felt that the future fossil finds would fill in the missing ancestral forms that were evident. What happens in the Cambrian is you get a huge number of what are called the animal body plans, where a body plan is a unique configuration of body parts and tissues, and they arrive very abruptly in the fossil record without discernible connection to earlier precursors or earlier ancestors. এই যে ক্যাম্ব্রিয়ান স্পেশাল, এরা বলতেছে যে আর্লিয়ার যে অ্যানিমেলের সাথে তেমন একটা সম্পর্কযুক্ত বা তেমন একটা লিঙ্ক দেখাচ্ছিল না। হঠাৎ করে দেখা গেল যে কিছু প্রাণী তৈরি হয়ে গেল যেগুলো নাকি পেটের উপরে ভর দেওয়া ডাঙায় চলে আসলো, কিছু দুই পায়ের উপরে ভর দিল কিছুদিন পরে, কিছু 4 পায়ের উপরে ভর দেওয়া। এই যে ক্যাম্ব্রিয়ান এক্সপ্লোশন এবং ডাইভার্সিফাইড প্রাণী তৈরি হইলো, এটাই হলো একটা সারপ্রাইজিং। এটাই এই আয়াতে বলা হয়েছে এবং এখানে এইটাই আলোচনা করতেছে। আলোচনা এইটাই করতে বাধ্য, কারণ এইখানেই মূল বিষয়টা আর কি। In the pre-Cambrian So record. if this wall were the side of a canyon, halfway up we'd see... You have a stripe of rock, and in that stripe you'd find a whole bunch of new forms of animal life. এখানে কিন্তু ইনি হলো একজন বিশাল কম্পিউটারের উপরে প্রফেসর। উনি ওই মানুষটা ওই প্রোগ্রাম ম্যাথামেটিক্স স্ট্যাটিস্টিক্স শিখান, প্রোগ্রামার আর কি। আর ইনি হলো একজন বড় ধরনের জুওলজিস্ট, আর ইনি হলো সায়েন্স রাইটার। And in the layers underneath, there would be no intermediate, there'd be nothing leading to with that. any It just discernible pops up. connection, right?
And so the Cambrian explosion itself has been differently dated, but increasingly the date that David used of 70 million years is a very generous date for it. The age range is actually narrowing as a result of additional findings. It's now about 10 million years is the increasingly accepted date, and there are major explosion. In one Chinese scene, there's 13 to 16 different major groups of animals that have arisen in a 5 to 6 million year window. It's incredibly abrupt geologically when you consider the age of the Earth is 4.5 billion years. It's also very abrupt biologically, because there is a mathematical branch of Darwinian theory called population genetics that allows us to calculate how much change, evolutionary change, we ought to expect in a given amount of time if we know things like the mutation rate, the generation time, the population sizes. And 5, 10, even 70 million years is a blink of an eye in terms of the calculations that can be made for what are called waiting times. And the expected waiting times for the amount of change that's evident in the Cambrian blow out the time scale, if you will. They're hundreds of millions or billions of years. So this is a really unexpected event, both biologically, mathematically, and geologically on a Darwinian view of things. All right, back to David Galarrenter. We move from the fossil record. I'm coming to you. Go nowhere. I'm patient. Oh, thank you, David. David Galarrenter. Darwin's main problem is molecular biology. Now, this is complicated to me, but I'm going to continue quoting your essay and then ask somebody to unpack it for this layman here, for this layman who can't tell a cat from a dog apart. The species. Treat me as a very slow student. I'm quoting you. What does generating new forms of life entail? Many biologists agree that generating a new shape of protein is the essence of it. Argument step number one. Argument step number two. And inventing a new protein means inventing a new gene. এখানে প্রশ্নটা করলো সে যে নতুন স্পিসিস সৃষ্টি বলতে কি বোঝায়। আবার সে প্রশ্ন করে আবার কিছুটা গাইডেন্স দিয়ে দিল যে নতুন স্পিসিস মানে নতুন প্রোটিন, আর নতুন প্রোটিন মানে নতুন জিন। এইটা কতটুকু সম্ভব, এইখানে প্রশ্নটা হইল। এখন এই প্রশ্নটার গুরুত্বটা বোঝার জন্য আমি একটা ভিডিও দেখাই, এই ভিডিওটা, কারণ এই ভিডিওটা না দেখলে ওই মৌলিক জ্ঞান হবে না। মৌলিক জ্ঞান না হইলে এই প্রশ্নটাও বোঝা যাবে না, আর এর যে উত্তর কি দিল এটা বোঝা অনেক দূরের ব্যাপার, কারণ ওগুলো সব কয়জনে ওনারা সায়েন্টিস্ট, বড় বড় সায়েন্টিস্ট, হুদাহুদি সময় নষ্ট হবে না। এই যে এই মৌলিক ভিডিওটা, মৌলিক জ্ঞানের ভিডিওটা একটু আগে দেখাই নেই। এখানে আপনি মৌলিক জ্ঞানটা আপনার এখান থেকে পাওয়া যাবে। আমি কিছু বাংলা বলবো নি। In order to decipher the message and act on it. For instance, have you ever seen what software code looks like? At first glance, it just looks like a bunch of random characters. However, if you know what those characters represent and you have a system to decipher the code, you can understand and create extremely powerful prescriptive programs. Think about it. What at first appears to be just meaningless ones and zeros is actually information. Knowledge, just waiting to be interpreted and executed. It's incredible to think about how much information exists all around us. মানে দুনিয়া ভর্তি ইনফরমেশন, বিভিন্ন ধরনের ইনফরমেশন নিয়ে সে আলোচনা করছে। তার মধ্যে একটা হলো যে কম্পিউটারের যে কোড 1 and 0 দিয়ে আমরা যে ম্যাথমেটিক্স লিখি, এটা একটা ইনফরমেশন। যে ইনফরমেশন একজন পাঠায় আর একজন ব্যবহার করতে পারে, একজন প্রেরক আছে, একজন রিসিভার আছে। New York City is a pretty busy place. The traffic, people, the messaging, the systems of transportation. But when comparing a living cell to this great city, New York pales in comparison. A cell is so complex that scientists have only scratched the surface of what really goes on in there. এটা মানুষের সেল, মানে মানুষের সেল অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। এর ভিতরে এত জটিলতা আছে যে এইটার কোনো জ্ঞানই এখনো মানুষ আবিষ্কার করতে পারে না। এই সামান্য জ্ঞান আবিষ্কৃত হয়েছে। এই মানুষের যে একটা সেল, লিভিং সেল, এই সেলের মধ্যে আছে ক্রোমোজোম, তাই সেলটা সম্বন্ধে সে এখন একটু দেখাবে।
However, even with our limited understanding, what we do know is that the inner workings of a simple cell are simply extraordinary. It's almost like there's a miniature city in every cell, and everybody has their own little job. If all the traffic lights decided to all just go crazy, you have issues that not only are, do we fix the light, but also we have traffic issues, we have crime issues, we have problems that snowball from one part breaking down. সেল কিন্তু ওই যে প্রোটিনের তৈরি, ওইখানে যে প্রশ্নটা দেখাইলাম যে নতুন স্পেসিস তৈরি হওয়া মানে নতুন প্রোটিন তৈরি হওয়া, নতুন প্রোটিন তৈরি হওয়া মানে নতুন জিন তৈরি হওয়া, এই প্রশ্নটার গুরুত্ব বোঝানোর জন্যই কিন্তু আমি এই ভিডিওটা দেখাচ্ছি। আর এই ভিডিওতে আমি আরেকটা জিনিসও দেখাই যে অ্যামাইনো অ্যাসিড, মানুষের প্রোটিন কিন্তু 20 রকমের অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। মানুষের প্রোটিন 20 রকমের অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। এই অ্যামাইনো অ্যাসিড কোত্থেকে আসে? আমরা যে বিভিন্ন রকমের খাদ্য খাই, এটা শরীরে শোষণ করে এবং রক্তের মাধ্যমে এটা বিভিন্ন কোষে কোষে পৌঁছায়। এই খাদ্যর থেকেই এই অ্যামাইনো অ্যাসিডগুলো কোষে কোষে পৌঁছায়। কোষে পৌঁছানোর পরে এই অ্যামাইনো অ্যাসিড দিয়ে ওই জিনগুলা করে কি, এই অ্যামাইনো অ্যাসিড দিয়ে প্রোটিনগুলো তৈরি করে। এই অ্যামাইনো অ্যাসিড নিয়ে এখন আলোচনা করবে। অ্যামাইনো অ্যাসিড সম্বন্ধে কোরআনে বলা হয়েছে এই আয়াতের মাধ্যমে, এই যে আমি দেখাইছি আগে, সালসালিন হামাইন মাসনুন, এই যে উই ক্রিয়েটেড ম্যান ফ্রম সস অফ ব্ল্যাক মার্ট। ব্ল্যাক মার্ট মানে কয়লা, সস মানে সালসালিন মানে সস, আর অল্টার্ড মানে পরিবর্তিত, মাসনুন পরিবর্তিত মানে 20 রকম। তো এইটা দিয়ে আল্লাহ তৈরি করছে। ডিএনএর কথাও আগে বলে নিছে। তাহলে এই যে সস অফ ব্ল্যাক মার্ট, হামাইন মাসনুন বা অ্যামাইনো অ্যাসিড নিয়ে এখন তারা কথা বলতেছে। Amino acids are the most basic building blocks of life. Each amino acid is an organic molecule that has a carboxylic acid and amine group attached to the same carbon atom. Here are two organic molecules that have the same composition but are mirror images of each other. These are known as right-handed and left-handed amino acids. Amazingly, living organisms only use and produce left-handed amino acids. Scientists have no explanations for this. When amino acids are created in a laboratory, an equal number of left-handed and right-handed amino acids are produced. It's a fascinating mystery that living systems only produce and use left-handed amino acids. Equally fascinating, these amino acids have many different functions. One particularly important function is its role as the building blocks of proteins. অ্যামাইনো অ্যাসিড দিয়ে প্রোটিন তৈরি হয়। সালসালিন হামাইন মাসনুন। Proteins are linear chains of amino acids. Every protein is chemically defined by its unique sequence of amino acid residues. Just as the letters of the alphabet can be combined to form a variety of words, amino acids can be linked together in varying sequences to form a vast variety of proteins. Even the simplest life generally has thousands of proteins. These proteins are essential to organisms. মানুষের শরীরে প্রায় শতাধিক রকমের সেল আছে, আর এই সেলগুলো তৈরি করার জন্য, এই যে মানে চুলের সেল একরকম, নার্ভের সেল একরকম, চোখের মনির সেল আর এক রকম, শতাধিক রকমের সেল আছে। এই শতাধিক রকমের সেল তৈরি করার জন্য 1000 রকমের বেশি প্রোটিন দরকার। এই 1000 রকমের বেশি প্রোটিন ওই 20 রকমের অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয়। এই যে 20 রকমের অ্যামাইনো অ্যাসিড দিয়ে 1000 রকমের প্রোটিন কে তৈরি করে? এইটাই তৈরি করে ওই জ্ঞানী জোড়া জাউজিন করিমের জোড়া। And are involved in virtually every process within a living cell. Proteins have structural and mechanical functions. For instance, in muscles and the cytoskeleton, they help to maintain cell shape, while other proteins are important in cell signaling, immune responses, cell adhesion, and the cellular life cycle. One particular protein, called a motor protein, transports various cellular cargo, like energy-producing mitochondria to cellular neighborhoods in need of fuel. They can also provide the pulling power needed to separate chromosomes during cell division. Amino acids carry information from one part of a cell to another, as well as to other cells within the organism. So as you can see, without amino acids and proteins, basic cell structure as we know it could not exist. Other important types of proteins are enzymes.
Enzymes are catalytic proteins that have special slots which hold other molecules to make chemical reactions possible. There are over 2,000 enzymes, and each one is used to enable a chemical reaction without ultimately being altered itself. It's been observed that the slowest biological reaction would take 1 trillion years without an enzyme, but the same reaction takes only 1/100th of a second when the enzyme is present. Pretty impressive. এই এনজাইমগুলো কিন্তু ওই ডিএনএ ডাবল হেলিক্স বা ওই জাউজিন কারিমিন এরা ওই এনজাইম প্রায় 2000 রকমের এনজাইম তৈরি করে। Adenosine triphosphate, otherwise referred to as ATP, is the energy source the enzyme uses to enable the reaction. Living organisms require and manufacture these enzymes along with all the other proteins. Let's briefly examine how proteins are created. This animation demonstrates how the digital information encoded within DNA is used to direct protein synthesis. This is a DNA double helix containing the digital code which directs the cell in all aspects of operation. এই ডিএনএ ডাবল হেলিক্স এটাই কথাই আল্লাহ বলছে মিন কুল্লে জাউজিন কারিম এক আয়াত না অনেক আয়াত। And here we see a protein complex called an RNA polymerase traveling down the DNA strand. As it moves down the strand, it carefully unwinds the DNA, preparing it for transcription. Inside the polymerase, we see a single-stranded copy of the original instructions being assembled as individual bases are positioned and added to the growing strand. A stop code marks the end of the protein specification, at which point this copy, known as a messenger RNA transcript, exits the polymerase and heads towards a two-part chemical manufacturing machine called the ribosome. ওই যে এমআরএনএ মেসেঞ্জার আরএনএ এটা কিন্তু একটা প্রোগ্রাম, এটা এক বিশেষ ধরনের একটা প্রোটিন সে বানানোর জন্য রওনা দিল। সে ওই প্রোগ্রামটাই এখন বিভিন্ন রকমের যে 20 রকমের যে অ্যামাইনো অ্যাসিড আছে, এই অ্যামাইনো অ্যাসিডকে সাজায় বিভিন্নভাবে সাজায় ওই পার্টিকুলার প্রোটিনটা তৈরি করবে। মনে করেন চোখের মনির প্রোটিন যদি তৈরি দরকার হয় তাহলে ওই চোখের মনির এমআরএনএ যায় ওই চোখের মনি তৈরি করার জন্য ওই 20 রকমের অ্যামাইনো অ্যাসিডকে যেভাবে সাজাইতে হবে সেইভাবে সাজায় ওই প্রোটিনটা সে তৈরি করবে। কিংবা কোনো একটা এনজাইমের ঘাটতি হলে ওই এনজাইমটা তৈরি করবে। 1000 রকমের প্রোটিন 2000 রকমের এনজাইম এরা তৈরি করে ওই 20 রকমের অ্যামাইনো অ্যাসিড দিয়া। While the messenger RNA moves towards the ribosome, transfer RNA molecules attach to specific amino acids in preparation for assembly. As the messenger RNA transcript passes through the ribosome, the process of translation begins. Using the instructions encoded on the messenger RNA as a template, the transfer RNA molecules align specific sequences of bases to corresponding amino acids, creating a protein chain. As this chain exits the ribosome, it is met by chaperones which prevent premature folding, while escorting the protein to a barrel-shaped machine called a chaperone. এটা হলো প্রোটিন চেন, এটা ওই অ্যামাইনো অ্যাসিড সাজায় বানায় chaperone নিয়ে যাচ্ছে। This machine helps fold the protein into the precise shape required to perform its function. Although it is unclear how the chaperone achieves this, we do know that accurate folding is essential in order for the protein to accomplish its intended function. তাহলে অ্যাকুরেট ফোল্ডিং কেমন হয় জানে না, তবে ফোল্ডিংটা হয় এবং সেই ফোল্ডিংয়ের কারণে প্রোটিনটা যায় যেখানে দরকার। নার্ভে দরকার হলে নার্ভে যায়, চুলে দরকার হলে চুলে যায়, চোখে দরকার হলে চোখে যায়, হাড্ডিতে দরকার হলে হাড্ডিতে যায়, মানে যেরকম দরকার সেখানে সে কাজ করতে পারে এই ফোল্ডিংয়ের কারণে। Protein is complete. It is released into the cytoplasm to do its job. As you can see, protein synthesis is an amazing process which occurs constantly in our bodies. Now, get this. Ribosomes are made from RNA and proteins, so the ribosomes are made of the very proteins they manufacture. In fact, it takes over 150 existing proteins to manufacture just one protein.
The cell is an extremely efficient and well-networked computer system with thousands or even millions of processors and billions of bits of information. Cells are the structural and functional units of all living organisms. Some organisms, such as bacteria, are unicellular, consisting of a single cell. Other organisms, like humans, are multicellular, having many cells. In fact, it's estimated that an adult human has over 100 trillion cells, and each cell is an amazing world of its own. It can take in nutrients, convert the nutrients into energy, carry out specific functions, and reproduce itself as necessary. Even more amazing is that each cell stores its own set of instructions for carrying out each of these activities. Let's take a closer look at how a cell works. The first thing we see is the cell membrane. Much like the firewall software on your computer, the membrane contains protein gatekeepers, allowing only those components into the cell that belong and programming of life দেখেন an orange, a hippo, an elephant. It's all the same chemically. The uniqueness to all of those species of living. Then হিপোটোপটামাস, হাতি, ঘোড়া, মাছি কিংবা কমলা লেবু সবার ডিএনএ ডাবল হেলিক্স একই। ইউনিকনেসটা কিসে, আলাদা কিসে এরা? Things lays in the information content of the DNA. So ইনফরমেশন যেটা আছে প্রোগ্রামের মধ্যে পার্থক্য, যার ফলে একটা হয়ে যাচ্ছে মাছি আর একটা হয়ে যাচ্ছে হাতি। এটাই এই আয়াতে বলা হয়েছে। Glory be to one who created pairs, DNA double helix, from what all that the earth produces. ওই যে কইলো হাতি, মাছি, কমলা লেবু সব ওই ডিএনএ ডাবল হেলিক্সের তৈরি। অ্যান্ড অফ দেমসেলফ, মানুষ ওইগুটা দিয়ে তৈরি। অ্যান্ড অফ হোয়াট দে নো নট, তার যা তোমরা জানো না ওটা ওই দিকটাই তৈরি। ওই সবই তৈরি হয়েছে ওই একই ইয়ে দিয়া, যেটা। Once organized, this information is what makes up the gene. And genes, as we all know, contain the recipes for the components of life. Genes hold all the information to build and maintain an organism's cells, and they also pass genetic traits to offspring. Human DNA contains an estimated 20 to 25,000 genes in its approximately 3 billion base pairs. And did you know that if the DNA in an adult human's body were laid out end to end, it would be about 30 billion miles long? That's enough to travel the distance from the Earth to the Sun over 320 times. A gene contains both coding sequences that determine what the gene does and non-coding sequences that determine when the gene is active, as well as thousands of other regulatory functions. Less than 2% of the genome is for coding proteins. The other 98%, which used to be thought of as junk DNA, is now being studied to determine its functionality. Chemically, the DNA in the cells of my body is the same as that in a fruit fly, an orange, a hippo, an elephant. It's all the same chemically. The uniqueness to all of those species of living things lays in the information content of the DNA. So while the chemistry may be the same, the actual information that's embedded in that chemistry is very, very different. And এখন এই প্রশ্নটার দিকে আমরা যাইতে পারি। এই যে প্রশ্নটা, somebody to unpack it for this layman here, for this layman who can't tell a cat from a dog apart. The species. I'm treating me as a very slow student. I'm quoting you. What does generating new forms of life entail? Many biologists agree that generating a new shape of protein is the essence of it. Argument step number one. Argument step number two. And inventing a new protein means inventing a new gene. তাহলে নতুন প্রোটিন এবং নতুন জিন হইতে হবে, লাগবে এটা নতুন স্পেসিস তৈরি করার জন্য। এটা কতটুকু সম্ভব এইটাই ওরা উত্তর দিবে। You want to give me the overview on that one? Steve is the real biologist. Life means...
এই যে দেখেন এই পাশের যে সায়েন্টিস্ট উনি এলো মহাপণ্ডিত ওই কম্পিউটার সায়েন্সে প্রোগ্রামিংয়ের উপরে, কিন্তু উনি উত্তর দিল না। উনি বললো যে স্টিভ হলো বায়োলজিস্ট, স্টিভ বলুক। কিন্তু আমাদের দেশে হয় কি, ডক্টরেট মনে করেন করছে, অঙ্কশাস্ত্রের ডক্টরেট, উনি বায়োলজি নিয়ে কথা বলতেছে এবং লেকচার মারতেছে বায়োলজির উপরে। আচ্ছা যাই হোক, এখানে তাহলে উনি দায়িত্বটা বললো যে বায়োলজিস্ট হলো স্টিভ, তাহলে স্টিভই বলুক। New life, new form of life means new protein, means new gene. Well, I'll explain it in terms that would be familiar to David. If you want to give a computer a new function, write a new program for it to accomplish a new function, you've got to give it new code. And the big discovery of 20th century biology, following Watson and Crick in what's now called the molecular biological revolution, is the same thing is true in life. You want to invent a new form of life, you've got to have code in the form of the information inscribed along the spine of the DNA molecule. মানে যদি নতুন ফর্ম অফ লাইফ ক্রিয়েট করতে হয়, নতুন স্পেসিস তৈরি করতে হয়, তাহলে ডিএনএর মধ্যে কোড দিতে হবে, প্রোগ্রাম, ডিএনএর মধ্যে প্রোগ্রাম থাকতে হবে, এটা বললো আর কি। And we're learning and other forms of information. So you need the information to build the protein molecules that service the different types of cells, and then you need additional information to arrange the cells into the body plans. তাহলে ওই একটা নতুন স্পেসিস তৈরি করতে হলে, একটা বান্দর থেকে মানুষ বানাইতে হইলে, কিংবা একটু উন্নত ধরনের করতে হলে, বান্দরের ব্রেনকেই যদি সামান্য বাড়াইতে হয়, তাইলে এই ইনফরমেশন তার জিনোম কোডে থাকতে হবে, মানে ওই ডিএনএ কোডে থাকতে হবে, এবং সেই সাথে তার বডি প্ল্যান জিনও চেঞ্জ হইতে হবে। মানে ডিএনএর বডি প্ল্যান জিন মানে বিশাল, মানে পুরো বডি প্ল্যান, মানে কোথায় কোন সেল যাবে তার বডি তো অন্যরকম হবে, হয়তো লেজটা থাকবে না, কিংবা লেজটা হয়ে যাবে পাখির লেজের মতন, কিংবা হাত সামনের দুইটা হয়ে যাবে পাখির পাখার মতন, তাহলে ওই বডি প্ল্যান জিনও তার চেঞ্জ হয়ে যাবে তখন। And so the Cambrian explosion is an explosion of biological form, but it's also an explosion of biological information. বায়োলজিক্যাল ইনফরমেশন, এইসব জিনিস ডারউইন জানতেন না ওই সময়, এই সাইডের নলেজগুলাই ছিল না। সে মনে করতো যে কোষ একরকমভাবে সাজায় বান্দর হয়, আর একরকমভাবে সাজায় কুত্তে হয়। কোষ সজ্জা মানে ইট একরকম, বিভিন্ন রকমের সাজায় বিভিন্ন রকমের বিল্ডিং করা যায়, কিন্তু কোষ তো আর ইটের মতন না। মানুষের কোষ একটা বিশাল সায়েন্স, দেখলেনই তো। And that fact gives us a way of grappling with this question that Darwin didn't have, because we know something about what it takes to generate information in our high-tech digital world of computing. Right. একটা সাধারণ কম্পিউটারের মধ্যে নতুন একটা প্রোগ্রাম তৈরি করতে গেলে, মানে Windows 7 থেকে 10 হইতে গেলে যে কত বিশাল বিশাল প্রোগ্রাম, কত কিছু করতে হয়েছে, এটা ওই মাইক্রোসফট আলারা জানে, আমরা তো এটা জানিও না। লক্ষ লক্ষ কোটি কোটি ডলার খরচ করে বা শত শত সায়েন্টিস্ট মিলে এটার 7 থেকে 10-এ উঠাইছে। সাধারণ একটা প্রোগ্রাম, শুধু 7 থেকে 10, বেশি ফারাক নাই। আর একটা নতুন স্পেসিস বানাইতে গেলে তার যে বিশাল প্রোগ্রাম, স্টার্টিং ফ্রম দ্য প্রোটিন তৈরি করা, সেখান থেকে ফুল বডি প্ল্যান প্রোগ্রামিং তৈরি করা, আর এই যে জিনোম কোডের মধ্যে যে প্রোগ্রামটা থাকে, এই প্রোগ্রামটা কিন্তু বইতে লিখলে পাহাড়ের সমান উঁচু হবে, এই পুরো প্রোগ্রামের মধ্যে চেঞ্জ হয়ে যাবে। I have to say that David Galerner, in his essay, goes very easy on Darwin. First, he calls the theory beautiful and says how sad he is to have to dismiss it, and then he says this molecular stuff, Darwin couldn't have known that. He couldn't have known it. So, you tell me if I've got it more or less right. In Darwin's time, it was good enough to imagine that the basic unit of life, a cell, was like a little brick of Jell-O. It was an undifferentiated, quite uncomplicated thing, and you could imagine putting many, many, many of them together and getting different forms of life. Is that roughly fair? Yeah, it was good enough for Darwin. It's probably good enough for us as well, but it's not true. It's not. That's the big problem. The cell is an unbelievably complex bit of machinery, unfathomably complex. And we haven't understood its complexity at all. Every time we look, there seems to be an additional layer of rebarbative complexity that needs to be factored into our theories. Don't forget, the eternal goal is to explain the emergence of this complexity. Yes. And if we're continually behind the curve because the complexity is increasing every time we look, ডারউইনের কাছে কি ছিল? নতুন স্পেসিস তৈরি করা মানে রিঅর্গানাইজেশন অফ বডি সেলস। কিন্তু এই বডি সেলসটা উনি বললেন যে এত জটিল
যে এটা সম্বন্ধে আনফ্যাথমেবল গভীরতা এই জ্ঞানে। এবং প্রবলেম হলো কি, যত জানতেছি তত এটা দূরে যাচ্ছে, মানে ততই বুঝতেছি যে আমরা জানি না। মানে ওকে একটা সেল দেখলে মনে করলাম কিছু জিনিস জানলাম, কিছু জিনিস যাই না, দেখা গেল যে আগে জানতাম না 10টা জিনিস, এখন কিছু জিনিস যাই না বুঝতে পারতেছি যে আমরা জানি না আরও 1000 জিনিস। আবার 100 জিনিস জানার পরে দেখা যাবে যে আমরা জানি না আরও 1 লক্ষ জিনিস। মানে এটা দূরে যেতেছে, আরও জ্ঞানের গভীরতা এত বেশি দরকার। That eternal goal is also receding. মানে যত জানতেছি ততই বুঝতেছি যে আমরা কত কম জানি, অজ্ঞানতা বাড়তেছে। It's receding. It's becoming more and more difficult to construct a theory for that. এই বুদ্ধার কথা আরেকবার Somebody give me আচ্ছা ভিডিওটা দেখে নিয়েন আবার। some notion of the math here. Things are more complicated than Darwin knew. We understand that producing new forms of life now means not just new shapes, new activities in which life engages, but a prior code. Or is that fair? You're the man who knows code. You know, the mathematical element of this, not of population genetics in the complex, sophisticated, predictive sense that Steve was referring to, but just the simple issue of the code. It is remarkable for young people to learn in high school. It's remarkable for me or in elementary school to learn that proteins, molecules are assembled because there are codes. There are codes in the nucleus of cells that spell them out, character by character, codon by codon. This codon means this amino acid, and the next one means that, and the next one means that. But the mathematics underlying these codons is very simple, and Darwin could perfectly well have understood if he had the facts. Each one of these positions has to be occupied by one of 20 amino acids. Okay, so you pick one of 20 guys for this position and one of 20 guys for this position. You talk about visualizing a string of beads. Yeah, like a string of beads. As you're building a protein. Yeah. So you have 4 different colored beads, roughly? I'm building a protein out of amino acids. Yes. And I'm doing it by choosing the amino acids one by one by one by one by one. Yes. And I have 20 choices each time. Now, if there are several hundred of these things in the string, in the bead, in the necklace, it's a big necklace that wraps around your neck 18 times. So there are several hundred, or 5 times, whatever it is. That's a huge number of possible choices. The number of ways in which you can arrange the emerald followed by the ruby, followed by the opal, followed by the chunk of platinum, and another ruby, and another ruby, and a diamond, and a aquamarine. The number of ways you can arrange that is huge, grows exponentially as the string gets longer. So even when the string is short, even if it's a cheap necklace for your very first girlfriend, and it's all you can afford, it's still, there's an astronomical number of choices. And Darwin could easily have computed that. He just didn't know about the amino acids. He didn't know about the necklace. He didn't know about the string. It's not the mathematics that stumped him. It's the biology. The mathematics is simple. A high school student can compute how many choices there are if there are 20 gems for position number 1 and 20 gems for position number 2, and you have 60 gems altogether. And the task here, let me. It's 20 to the 60. You're try to mute. So I'm quoting from your. Even you can. Even I got it. You got it right. Even mathematicians can understand. David Belinsky has a memorable phrase to describe this mathematical problem. He calls it the problem of combinatorial inflation. Yes. As the required length of the protein molecule grows, the numbers grow exponentially. They inflate exponentially, and so the odds of a random search finding the one that makes the pretty necklace, to use other Davis metaphor. আমার ব্যাটারি শেষ। এই ভিডিওটা দেখে নিয়েন, ম্যাথমেটিক্যাল চ্যালেঞ্জেস টু ডারউইনস থিওরি অফ এভলিউশন। ম্যাথমেটিক্যালি ডিসপ্রুভ হয়ে গেছে যে জিনিস, সেই জিনিস এমনভাবে ক্লাস 6-7 বইতে লাগানো হয়েছে যেন মনে হচ্ছে যেন এটা একটা ফ্যাক্ট। এইটি হলো অন্যায়। ঠিক আছে, বিবর্তনবাদ থাকতে পারে, তবে নেগেটিভ পজিটিভ উভয় সাইড আলোচনা করতে হবে।
যে এইটা একটা হাইপোথিসিস, এর বিরুদ্ধে এই কথা আছে, সপক্ষে এই কথা আছে। ও বাচ্চা জানলো, ওর ইনফরমেশনটা জানা হলো যে হ্যাঁ এরকম থিওরি আছে, বিরুদ্ধে বাদ এটা, সপক্ষে এটা। কিন্তু আলটিমেটলি সে জানবে যে এটা অসম্ভব, ও ন্যাচারাল সিলেকশন হইতে পারে না, আমার ব্যাটারি শেষ, এই জন্য শেষ করে দিলাম। ভিডিওটা দেখে নিন, ম্যাথমেটিক্যাল চ্যালেঞ্জেস টু ডারউইনস থিওরি অফ এভলিউশন আর প্রোগ্রামিং অফ লাইফ, এই দুইটা ভিডিওর মাধ্যমে আমি আজকের ভিডিওটা বানাইছি। আল্লাহ হাফিজ।